আসসালামু আলাইকুম সবাইকে। ব্রেকিং বায়োলজি সিরিজের আরো একটি বায়োলজি ওয়ান শট ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং আজকের ক্লাসে আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলবো তোমাদের এসএসসি বায়োলজির ১২তম অধ্যায়, অর্থাৎ জীবের বংশগতি ও বিবর্তন। এই অধ্যায়টা মাত্র একটা ক্লাসেই আজকে আমরা পড়বো এবং এই অধ্যায়ে যত টাইপের থিওরি জানা প্রয়োজন, যত কিছু জানা প্রয়োজন সবকিছু এই একটা ভিডিওতে কভার করব। এবং এই একটা মাত্র ভিডিও দেখলেই এই অধ্যায়ের যত টাইপের প্রশ্ন হইতে পারে, সিকিউ হোক, এমসিকিউ হোক, যা যাই হোক সেটা তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তো এই অধ্যায়ে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় পড়তে যাচ্ছি, যেমন ডিএনএর গঠন বা আদার যে টপিকগুলো আছে সবকিছু আমরা পড়বো। তো তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা ক্লাসটা শুরু করি তাহলে। আচ্ছা, সো জীবের বংশগতি ও বিবর্তন। আচ্ছা, তো এই যে এখানে আমাদের সকলের প্রিয় কার্টুন বেনটেনের একটা ছবি দেখতে পাচ্ছ। সো বেনটেনের যে ঘড়িটা, সেখানে চাপ দিলে কি হয় বলতো? বেনটেন এই ছেলেটা সে কিন্তু হচ্ছে এলিয়েনে পরিণত হয়। এই বিষয়টা হচ্ছে বিবর্তন। বিবর্তন মানে হচ্ছে পরিবর্তন, বুঝতে পেরেছো? তাহলে এই যে দেখো, সে হচ্ছে একরকম, যখন হচ্ছে এই ঘড়িতে টিপ দিচ্ছে তখন কি সে বিবর্তিত হয়ে অন্য একটা রূপ ধারণ করতেছে, একটা এলিয়েন হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা, বিবর্তন আসলে আস্তে আস্তে হয়, এত দ্রুত হয় না। বিবর্তন আসলে খুব ধীর গতির একটা প্রক্রিয়া। আচ্ছা, আর বংশগতি মানে কি? বংশগতির সংজ্ঞাটা যদি আমি তোমাকে বলি, তো বংশগতি 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 মানে কি ভাইয়া? বংশগতি মানে হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য। এইভাবে তুমি বলতে পারো যে পিতামাতার বৈশিষ্ট্য, পিতামাতার বৈশিষ্ট্যসমূহ বৈশিষ্ট্যসমূহ বংশানুক্রমে বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে বংশগতি বা হেরিডিটি। ওকে, সন্তান সন্ততির দেহে কি বলে? সঞ্চারিত হওয়ার প্রক্রিয়া, সঞ্চারিত হওয়ার প্রক্রিয়া, হওয়ার প্রক্রিয়াকে বলা হয়, প্রক্রিয়া বানান ভুল হলো। আচ্ছা, প্রক্রিয়াকে তুমি বুঝে নিও, প্রক্রিয়াকে বলা হয় হেরিডিটি বা বংশগতি। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন এই যে বংশগতি, পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো আমাদের দেহে আসতেছে, সন্তান সন্ততির দেহে যে সঞ্চারিত হচ্ছে, কিসের মাধ্যমে সঞ্চারিত হচ্ছে? কোনো তো একটা উপাদান লাগবে যে এটার মাধ্যমে সঞ্চারিত হচ্ছে। তো উপাদানটা হচ্ছে ডিএনএ। এবং ডিএনএ বা ক্রোমোজোম তুমি বলতে পারো। ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। ঠিক আছে, সো আমরা ক্রোমোজোম নিয়ে একটু পড়ি, দেখো। সো ক্রোমোজোম, এখানে নামটাই যদি খেয়াল করে দেখো, নামের শেষ অংশে আছে সোম। সোম থেকে মনে রাখো সোমা। সোমা কথাটার অর্থ হচ্ছে বডি বা দেহ, বডি। এবং নামের শুরুতে আছে ক্রোম। এই ক্রোম মানে হচ্ছে গুগল ক্রোম না, এই ক্রোম কথাটার অর্থ হচ্ছে রং। বুঝতে পেরেছো? সো এখানে ক্রোম, এই ক্রোম কথাটার, ক্রোম বা ক্রোমা, এই কথাটার অর্থ হচ্ছে ভাইয়া রং। তাহলে ক্রোমোজোম মানে কি বলতো? রঙিন দেহ বা রঙিন বডি, কালারফুল বডি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ক্রোমোজোম। এখন ক্রোমোজোমকে কি নামে ডাকা হয়? পরীক্ষায় এমসিকিউতে প্রশ্ন করতে পারে যে ক্রোমোজোমকে কি নামে ডাকা হয়। ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। ঠিক আছে, সো ক্রোমোজোম কি বলতো? এটা হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি, গতির ভৌত ভিত্তি, বংশগতির ভৌত ভিত্তি বলা হয় ক্রোমোজোমকে। আশা করি বুঝতে পেরেছ। এই ক্রোমোজোমের দৈর্ঘ্য কত? আচ্ছা, ক্রোমোজোমের মধ্যে কি কি আছে? ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ার, বাহু আছে। এই জিনিসগুলো নিয়ে অন্য অধ্যায়ে আলোচনা করা আছে, এখানে আমাদের এক্সট্রা কোনো কিছু পড়তে হবে না, জাস্ট কয়েকটা ইনফরমেশন জানলেই হবে। সো এই ক্রোমোজোমের দৈর্ঘ্য কত বলতো? ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন। ওকে, 3.5 থেকে 30 মাইক্রন। এবং প্রস্থ কতটুকু? প্রস্থটাও মনে রাখো ভাইয়া, প্রস্থ হচ্ছে 0.2 থেকে 20 মাইক্রন। এটা হচ্ছে প্রস্থ বা ব্যাস আমি বলতে পারি। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। ক্রোমোজোমের সংখ্যা কত হতে পারে? ক্রোমোজোমের সংখ্যা হতে পারে তোমার হতে পারে হচ্ছে 2 থেকে 1600টা পর্যন্ত হতে পারে। ঠিক আছে, সো
সংখ্যা কয়টা হতে পারে, যেমন মানুষের কয়টা 46টা। সো সংখ্যা হইতে পারে কত বলতো, সংখ্যা হইতে পারে 2 থেকে 1600 পর্যন্ত, 1600 পর্যন্ত এই সংখ্যাটা হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, যেমন 2 টাকার, 2টা হচ্ছে একটা গোলকৃমি আছে, গোলকৃমির 2টা, যদিও তোমাদের বইয়ে সব উল্লেখ করা নাই। গোলকৃমির হচ্ছে 2টা, এবং 1600 কার একটা ফার্ন জাতীয় উদ্ভিদ আছে, ওর হচ্ছে 1600, সরি ফার্ন জাতীয় উদ্ভিদের মনে হয় 1200, যাই হোক 1600 একটা আছে। বুঝতে পেরেছো? তাহলে 2 থেকে 1600টা পর্যন্ত হইতে পারে। আচ্ছা, এইবার আমাদের আরো কিছু বিষয় বুঝতে হবে। এখানে ক্রোম, ক্রোম মানে আমরা বুঝছি যে রং, সোমা মানে হচ্ছে বডি। ওকে, এখন এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম আমাদের দেহে আমরা তো ডিপ্লয়েড জীব, তাই না? তো আমরা মাঝে মাঝে বলি না যে আমরা হচ্ছে ডিপ্লয়েড জীব। এই ডিপ্লয়েড কথাটার অর্থ কি বলতো? ডিপ্লয়েড, ডিপ্লয়েড মানে কি বলতো? ডিপ্লয়েড মানে হচ্ছে এটাই, ধরে নাও আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, ধরে নাও এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। সো এই নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? নিউক্লিয়াসের ভেতরে নিশ্চয়ই ক্রোমোজোমগুলো থাকে। সো এই যে এটা হচ্ছে একটা ক্রোমোজোম, ধরে নাও এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এখন আমাদের যে নিউক্লিয়াস, আমরা যেহেতু ডিপ্লয়েড জীব, ডিপ্লয়েড জীব হলে এই যে আমাদের যে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের ঠিক পাশে আরো একটা হুবহু একই রকমের দেখতে একটা হচ্ছে ক্রোমোজোম থাকে। বুঝতে পেরেছো? সো আমাদের যে ক্রোমোজোম, একটা ক্রোমোজোমের পাশাপাশি হুবহু দেখতে আরেকটা ক্রোমোজোম থাকে। ধরে নাও এখানে একটা লাল ক্রোমোজোম আছে, লাল ছোট্ট একটা ক্রোমোজোম আছে, তাহলে তার ঠিক পাশে হুবহু দেখতে আরো একটা ক্রোমোজোম থাকবে। ঠিক আছে? অর্থাৎ এক জোড়া এমন ক্রোমোজোম থাকে যারা হচ্ছে আহ, আকার আকৃতি বৈশিষ্ট্য সবকিছুতে সমান, একই রকম দেখতে। বুঝতে পেরেছো? তাদেরকে আমরা বলতেছি ডিপ্লয়েড জীব, যাদের হচ্ছে এরকম জোড়ায় জোড়ায় ক্রোমোজোমগুলো থাকে, অর্থাৎ এক জোড়া একই রকমের ক্রোমোজোম থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে মানুষের এরকম কয়টা জোড়া থাকে বলতো? 23টা জোড়া। এই কারণে তো আমরা বলি 46টা, কিন্তু আমরা নর্মালি বলি না, আমরা কি বলি বলতো? 23 জোড়া। আর হ্যাপ্লয়েড জীব মানে কি? হ্যাপ্লয়েড জীব মানে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ভাবে থাকবে। ধরে নাও এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, তো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, ধরে নাও 46টা ক্রোমোজোমই আছে, কিন্তু একসাথে জোড়া জোড়া অবস্থায় নাই, সিঙ্গেল সিঙ্গেল অবস্থায় আছে। এদেরকে আমরা কি বলবো বলতো? এদেরকে আমরা বলবো হচ্ছে হ্যাপ্লয়েড জীব। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে ডিপ্লয়েড জীব, ডিপ্লয়েড জীব সম্পর্কে একটা ছোট্ট কথা মনে রাখো। এই যে এখানে যে একটা ক্রোমোজোমের জোড়া, এখানে যে একটা ক্রোমোজোমের তুমি জোড়া দেখতে পাচ্ছ, এই যে এটা একটা জোড়া, এই জোড়া ক্রোমোজোম দেখতে কি একই রকমের না? হুবহু সেম দেখতে। তো এদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম। কেন হোমোলোগাস ক্রোমোজোম? এর কারণ হচ্ছে এখানে নামের শুরুতে আছে হোমো, আর হোমো কথাটার অর্থ হচ্ছে সম। হোমো মানে কি? হোমো কথাটার অর্থ হচ্ছে সম বা একই। হোমো কথাটার সম অর্থ হচ্ছে সম বা একই। অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোম মানে কি বলতো? একই রকমের ক্রোমোজোম। তাহলে এই দুইটা ক্রোমোজোমকে বলা হচ্ছে একই রকমের ক্রোমোজোম, যার একটা যদি আসে আমাদের পিতা থেকে, একটা আসছে আমাদের পিতা থেকে, তাহলে অপরটা আমরা পাইছি কোথা থেকে বলতো? মাতা থেকে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম এর হচ্ছে একই রকমের ক্রোমোজোম, যার একটা আসছে আমাদের পিতা থেকে এবং অপর ক্রোমোজোমটা আসছে আমাদের মাতা থেকে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার আসো আরো কিছু বিষয় বুঝতে হবে। যে চিত্র, এই চিত্রটা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিই। দেখো, আমরা তো এতটুকু জাস্ট জানি যে, আমরা তো এতটুকু জাস্ট শুনেছি যে এই যে এটা হচ্ছে একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের ভেতরে কি থাকে? ডিএনএ থাকে, আমরা জাস্ট এইভাবে জানি। ঠিক আছে? কিন্তু ডিএনএ আসলে অনেক ছোট। এই ডিএনএ অনেক প্যাচ প্যাচ হয়ে বিভিন্ন ধরনের প্রোটিন টোটিন দিয়ে যুক্ত থাকতে থাকতে একসময় যে ক্রোমোজোমের আকার নাই। বুঝতে পেরেছো? তবে আমি যদি আরেকটু ভালো মতো দেখানোর চেষ্টা করি, দেখো ভাইয়া, ধরে নাও আমি একটা ক্রোমোজোম আঁকাবো এখানে। ধরে নাও এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোমের ছোট্ট একটা অংশ যদি তুমি পরীক্ষা করো, ধরে নাও যে এতটুকু অংশ তুমি জুম করে দেখতেছো, এতটুকু অংশ তুমি জুম করে দেখতেছো, তুমি জুম করলে দেখবা যে এইটুকু অংশের মধ্যে অনেক প্যাচ, এইটুকু অংশের মধ্যে অনেক প্যাচ আছে, অনেক প্যাচ। ঠিক আছে? কি দেখবে বলো তো? অনেক প্যাচানো প্যাচানো একটা জিনিস, তুমি কিছুই ভালো মতো বুঝবে না। এইখান থেকে ছোট্ট একটা অংশ তুমি যদি আবার জুম করে দেখো, ছোট্ট একটা অংশ নিয়ে তুমি যদি আবার জুম করে দেখো, তুমি দেখবা যে কিছু অংশ অনেক বেশি প্যাচানো, কিছু অংশ একটু কম প্যাচানো। ঠিক আছে? কিছু অংশ অনেক বেশি প্যাঁচানো, কিছু অংশ একটু কম প্যাঁচানো। তো এই যে যে অংশটা একটু বেশি প্যাঁচানো সেটাকে বলা হচ্ছে হেটারোক্রোমাটিন। এটার নাম কি বলতো? এটাকে বলা হয় হেটারোক্রোমাটিন। ক্রোমাটিন, তোমাদের বইয়ে হয়তো এসব আলোচনা নাই, তারপর আমি একটু বলতেছি, তুমি জাস্ট শোনো। আর এই যে যেটা হচ্ছে একটু কম প্যাঁচানো, যার
মনের মধ্যে একটু প্যাচ কম, সেটাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন। সো এই যে এখানে প্যাচ কম এতটুকু অংশ, এটাকে কি বলা হচ্ছে ভাইয়া? এটাকে বলা হয় ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন। সো এই যে ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন হচ্ছে ভালো ক্রোমাটিন, বুঝতে পেরেছো? এর কারণ হচ্ছে যে ইউক্রোমাটিন যেটা, ইউক্রোমাটিনের মধ্যে ডিএনএ এর পরিমাণটা একটু বেশি থাকে। তো এই যে ইউক্রোমাটিন এটা হচ্ছে ভালো ক্রোমাটিন, ইউ কথাটার অর্থ হচ্ছে ভালো। এখন এই যে ইউক্রোমাটিন এটা যদি তুমি ছোট্ট একটা অংশ তুমি যদি খেয়াল করে দেখো, তুমি দেখবে যে এই অংশটা দেখতে যে এরকম, এখানে কিছু প্রোটিন আছে, ধরে নাও এখানে প্রোটিন আছে, এখানে বেশ কয়েকটা প্রোটিন আমি দিয়ে দিই। এই যেগুলো হচ্ছে প্রোটিনের এক একটা করে দানা। হ্যাঁ, প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। প্রোটিনটার নাম কি ভাইয়া? হিস্টোন প্রোটিন। তো তুমি যদি ছোট্ট একটা অংশ খেয়াল করে দেখো, তুমি দেখবে যে এখানে কিছু প্রোটিন আছে এবং এই প্রোটিনকে ঘিরে একটা সুতা পেঁচানো আছে। এই প্রোটিনকে ঘিরে একটা সুতা এভাবে পেঁচানো থাকে, এভাবে পেঁচানো থাকে, বুঝতে পারছো? তাহলে এই যে এই সুতা, সবুজ কালারের যে সুতা আছে, ওই যে লাল কালারের যে অংশটা দেখাইলাম আমি, এখানে যে প্রোটিনের কথা বলতেছি, এখানে মোট 8টা করে প্রোটিন থাকে, 8টা করে হিস্টোন প্রোটিন থাকে। সো প্রোটিনটার নাম কি ভাইয়া? এইখানে প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। এই প্রোটিনটা হচ্ছে হিস্টোন প্রোটিন। এবং এই যে এখানে পেঁচানো সুতার মতো সবুজ যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে তুমি যদি আবারও জুম করো, এটাকে যদি তুমি আবারও জুম করো, জুম করলে তুমি দেখতে পাবা যে এই গঠনটা দেখতে এই যে এরকম, এই গঠনটা দেখতে এরকম, বুঝতে পেরেছো? অর্থাৎ তুমি আলটিমেটলি তুমি ডিএনএ পাচ্ছ সব শেষে গিয়ে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এই যে এই সবুজ যে অংশটা, সেটা হচ্ছে আসলে ডিএনএ। তাহলে এবার আমরা ডিএনএ নিয়ে একটু পড়ি, হ্যাঁ? তো ক্রোমোজোম নিয়ে আমরা বুঝলাম, এই যে ক্রোমোজোমের ছোট্ট একটা অংশ যদি তুমি দেখো, এই যে এখানে পেঁচানো অংশ অনেক। তো এই পেঁচানো অংশগুলো তুমি যদি আরেকটু ভালো করে কাছ থেকে জুম করে দেখো, তুমি দেখবে যে এখানে পেঁচানো কিছু অংশ আছে, এই যে এখানে আবার হিস্টোন প্রোটিনও আছে। তো এই যে এটা হচ্ছে হিস্টোন প্রোটিন, এবং এই যে পেঁচানো যে দড়িটা, এই দড়িটার নাম হচ্ছে ডিএনএ। সো ডিএনএ এটা হচ্ছে ডাবল হেলিক্স ডিএনএ। আশা করি বুঝতে পেরেছো ভাইয়ারা। ওকে, সো আমরা এবার যেটা নিয়ে পড়বো সেই বিষয়টা হচ্ছে ডিএনএ। আচ্ছা, তো এখানে একটা পেঁচানো সিঁড়ি দেখতে পাচ্ছ। এখন পেঁচানো সিঁড়ি একটাই আছে, সো এটা হচ্ছে আরএনএর মতো আর কি। আচ্ছা, যাই হোক, এটা তুমি আরএনএ বা ডিএনএ যেটাই ধরো, ঠিক আছে? সো এখানে ডিএনএ চিত্রে দেওয়া আছে। যাই হোক, পেঁচানো এই সিঁড়িটার মতো কল্পনা করো, এটা হচ্ছে একটা ডিএনএ। ডিএনএ এর গঠন যদিও তোমরা জানো। সো আমি একটু জাস্ট সিম্পলি খুব সিম্পলি ডিএনএ এর গঠনটা দেখাই। দেখো, এটা হচ্ছে একটা ডিএনএ, তাই তো? সো একটা ডিএনএ গঠন করার জন্য কি কি লাগে সেটা একটু তোমাদেরকে বলে দিই। দেখো, ডিএনএ এর শেষ অংশে কি থাকে দেখো তো? শেষ অংশে আছে এনএ। এনএ কথাটার অর্থ কি? নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো এনএ মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তাই তো? তাহলে এই যে নিউক্লিক অ্যাসিডকে এবার আমরা একটু ভাঙবো, নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে কি কি পাওয়া যায় সেটা আমরা দেখব। তাহলে এনএ, এখানে এনএ মানে কি? এনএ মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এনএ মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। তাহলে এই নিউক্লিক অ্যাসিডকে তুমি যদি অ্যাসিড, ক্ষার বা কোনো এনজাইম দিয়ে ভাঙলে তুমি যে জিনিসটা পাবা, এখানে তুমি পাবা নিউক্লিওটাইড। কি পাবা বলো তো? এখানে তুমি পাবা নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে তুমি পাবা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডকে তুমি যদি আবারও ভাঙলে দুইটা উপাদান পাবা তুমি। এটাকে আবারও ভাঙলে তুমি পাবা হচ্ছে নিউক্লিওসাইড, এখানে পাবা নিউক্লিওসাইড, এবং তুমি পাবা হচ্ছে পি। কি পাবা? পি। এই নিউক্লিওসাইডকে তুমি আবার ভাঙাতে চাও, এই নিউক্লিওসাইডকে তুমি যদি এবার ভাঙাও, তুমি যে আরো দুইটা উপাদান পাবা, একটা হচ্ছে তুমি পাবা এস এবং আরেকটা পাবা তুমি এন। তাহলে নিউক্লিওসাইডকে তুমি ভাঙাইলে পাবা কি? এস, এবং আরেকটা জিনিস তুমি পাবা সেটা হচ্ছে এন। ক্লিয়ার? সো দেখো তো, তুমি একদম শেষ অংশে গিয়ে, শেষ ধাপে গিয়ে কি কি পাইলা? তুমি পাইছো হচ্ছে এস, তুমি পাইছো হচ্ছে এন, তুমি পাইছো এন, এবং আরেকটা জিনিস পাইছো সেটা হচ্ছে পি। ক্লিয়ার? তাহলে দেখো তো, এখানে নিউক্লিক অ্যাসিডকে তুমি ভাঙতে ভাঙতে একদম শেষ পর্যায়ে গিয়ে তুমি পাইছো এস, এন এন্ড পি। তাহলে আমি বলতে পারি না যে এস, এন, পি এই তিনটা উপাদান দ্বারা হচ্ছে ডিএনএ বা আরএনএ গঠিত হয়, নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। আর নিউক্লিক অ্যাসিড তো ডিএনএ থেকেই আসে, তাই না? নিউক্লিক অ্যাসিডের পলিমার হচ্ছে ডিএনএ। তাহলে এই এস, এন আর পি দ্বারাই নিউক্লিক অ্যাসিড গঠিত, তার মানে কি এস, এন, পি দ্বারাই ডিএনএটাও গঠিত। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, সো এইবার আসো ভাইয়া, আমরা একটু দেখি এই এস মানে কি।
এন মানে কি এন্ড, পি মানে কি? এখানে এস কথাটার অর্থ হচ্ছে সুগার। এস মানে কি ভাইয়া? এখানে এস কথাটার অর্থ হচ্ছে সুগার, সুগার বা শর্করা, শর্করা, সুগার বা শর্করা। এখন এটা শুধুমাত্র শর্করা না, এটাকে বলা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা। ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা পরের পেজে সেটা পড়বো। এন মানে কি? এন মানে হচ্ছে নাইট্রোজেন বেস, N2 বেস, নাইট্রোজেন বেস। ওকে, আর পি মানে কি? পি মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড, ফসফরিক, ফসফরিক অ্যাসিড। আচ্ছা, তো আসো আমরা পরের পেজে যাই। পরের পেজে আমরা এই সব কিছু সম্পর্কে একটু পড়ি। তাহলে ডিএনএ আর আরএনএ এর গঠন আমরা শিখবো। ফার্স্টে আমরা ডিএনএ এর গঠনটা শিখবো। আর ডিএনএ এর গঠন করার জন্য আমাদের 3টা উপাদান লাগে, এস লাগে, এন লাগে এবং পি লাগে। তো এই 3টা উপাদান সম্পর্কে আমরা একটু জানবো। ঠিক আছে? তো এখানে এস মানে কি? এস মানে হচ্ছে সুগার, আমরা জানি। এস মানে কি? এস মানে হচ্ছে সুগার, সুগার। সুগার মানে কি? সুগার মানে হচ্ছে শর্করা, সুগার মানে হচ্ছে শর্করা। এবং এটা যেন তেন শর্করা না, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা। কি কার্বন বিশিষ্ট শর্করা বলো তো? এটা হচ্ছে 5টা কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা, বিশিষ্ট শর্করা। এখন এই যে 5 কার্বন বিশিষ্ট শর্করা, এই শর্করা হচ্ছে 2 ধরনের হয়। কয় ধরনের? 5 কার্বন বিশিষ্ট শর্করা হয় 2 ধরনের। এই শর্করাটা হচ্ছে 2 ধরনের। একটার নাম হচ্ছে রাইবোস শর্করা, একটা হচ্ছে রাইবোস, এবং আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবোস, ডিঅক্সিরাইবোস। তাহলে এই শর্করা 2 ধরনের, একটা হচ্ছে রাইবোস শর্করা এবং আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবোস শর্করা। এখানে রাইবোস শর্করা এটা যেহেতু 5 কার্বন বিশিষ্ট শর্করা, এটার সংকেতটা মনে রাখো, এটার সংকেত হচ্ছে C5H10O5। তাহলে রাইবোস শর্করার সংকেত কি বলতো? C5H10O5। আর ডিঅক্সিরাইবোস, এইটা আচ্ছা, এটা তোমরা হয়তোবা জানো যে শর্করা গঠনের নিয়ম হচ্ছে এই CnH2nOn। ঠিক আছে? অর্থাৎ C5, এটা যেহেতু 5 কার্বন বিশিষ্ট শর্করা, তাহলে C যদি 5 নাও, H হবে 10, O হবে 5। বুঝতে পেরেছো? খুবই সিম্পল। আর এখানে ডিঅক্সিরাইবোস, এই নামটা যদি তুমি খেয়াল করে দেখো, এখানে নামের মধ্যে আছে ডি। এই ডি কথাটার অর্থ হচ্ছে ডিলিট। ডি মানে কি ভাইয়া? ডি কথাটার অর্থ হচ্ছে ডিলিট। তাহলে কি ডিলিট? অক্সিজেন ডিলিট। কোথা থেকে ডিলিট? রাইবোস থেকে ডিলিট। ঠিক আছে? সো রাইবোস থেকে যদি আমরা একটা অক্সিজেন ডিলিট করে দিই, সেটাকে আমরা বলবো ডিঅক্সিরাইবোস। কত নাম্বার কার্বন থেকে অক্সিজেন ডিলিট করব? মনে রাখো 2 নং কার্বন হতে। তাহলে ডিঅক্সিরাইবোস মানে কি? এখানে 2 নং কার্বন হতে, 2 নং কার্বন হতে অক্সিজেন ডিলিট হবে, অক্সিজেন ডিলিট। ক্লিয়ার? অর্থাৎ এখানে সংকেতটা কি হবে? সংকেতটা হবে C5, এখানে সংকেতটা হবে C5H10O4। এটা হচ্ছে সংকেত C5H10O4। আশা করি বুঝতে পেরেছো ভাইয়ারা। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝে গেলা। ঠিক আছে, এবার আসো আমরা যে বিষয়টা বুঝবো। আচ্ছা, তো তোমরা হয়তো বা এতটুকু বুঝে গেছো যে এই যে রাইবোস, এটা কোথায় দরকার? এটা কি কি জন্য দরকার বলো তো? এটা আরএনএ তৈরি করতে দরকার, তাই না? সো এটা হচ্ছে আরএনএ এর উপাদান, আরএনএ এর গাঠনিক উপাদান। এন্ড এই ডিঅক্সিরাইবোস এটা কিসের উপাদান? এটা হচ্ছে ডিএনএ এর গাঠনিক উপাদান, ডিএনএ এর গাঠনিক উপাদান। আশা করি বুঝতে পেরেছো। আরএনএ এর গাঠনিক উপাদান হচ্ছে রাইবোস, ডিএনএ এর গাঠনিক উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোস। আচ্ছা, দেন এরপরে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এই রাইবোস আর ডিঅক্সিরাইবোস দেখতে আসলে কেমন? দেখতে আসলে পঞ্চভুজাকার। দেখো, এই গঠনটা একটু তোমার জানতে হবে। উপরে থাকে অক্সিজেন, উপরে থাকে অক্সিজেন। আমরা যখন আরো বড় ক্লাসে উঠবো, অর্থাৎ এইচএসসি তে যাব, এগুলো কিভাবে গঠিত হয়, কেমনে গঠিত হয়, খুব সুন্দর করে আমি তোমাদেরকে বুঝাবো। ঠিক আছে? এখন জাস্ট একটু মুখস্থ করে ফেলতে হবে ভাইয়ারা। বুঝতে পেরেছো? সো কিছু করার নাই, একটু জাস্ট মুখস্থ করে ফেলার চেষ্টা করো। দেখো, এই যে এটা হচ্ছে একটা আরএনএ, এটা হচ্ছে একটা রাইবোস। এটা কি বলতো ভাই? এটা হচ্ছে একটা রাইবোস। এখন এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। কয়টা? কার্বন হচ্ছে 5টা, হাইড্রোজেন হচ্ছে 10টা, অক্সিজেন হচ্ছে 5টা। এখন এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আমি দেখাচ্ছি না, জাস্ট একটা অক্সিজেন দেখাইলাম। এখন মনে রাখো, এই যে এই প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা কর্নারে আছে কার্বন, প্রত্যেকটা কর্নারে কি থাকে? কার্বন। কার্বন কয়টা লাগবে বলো তো? 5টা। তাহলে এখানে একটা কার্বন আছে, একটা,
এখানে একটা কার্বন আছে 2টা, এখানে কার্বন আছে 3টা, এই যে এখানে একটা কার্বন 4টা। তাহলে আরেকটা কার্বন কোথায়? আরেকটা কার্বন হচ্ছে এই যে এইদিকে। তাহলে এখানে হচ্ছে 5 নাম্বার কার্বনটা। ক্লিয়ার? সো এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আরএনএ গঠিত হয় রাইবোজ দ্বারা। রাইবোজের গঠনটা দেখতে এই যে এরকম পঞ্চভুজাকার। এই গঠনটা তোমার জানতে হবে। ডিঅক্সিরাইবোজও ঠিক সেম। ডিঅক্সিরাইবোজটা দেখতেও কেমন ভাইয়া? ডিঅক্সিরাইবোজটাও দেখতে ঠিক সেম, এই যে এরকমই, এইরকমই। ঠিক আছে? সো এখানে হচ্ছে 1 নাম্বার কার্বন কোনটা? 1 নাম্বার কার্বন হচ্ছে এটা, 2, 3, 4 এন্ড 5। এখন কথা হচ্ছে এই দুটার মধ্যে পার্থক্য কি? তাহলে পার্থক্য হচ্ছে এটাই, পার্থক্যটা এখানে এই চিত্রটা দেখলেও তুমি বুঝতে পারবে না, কারণ এখানে তো একটা অক্সিজেন ডিলিট হয়েছে, তাই না? তাহলে 2 নাম্বার কার্বন কোনটা? 2 নাম্বার কার্বন থেকে একটা অক্সিজেন ডিলিট। তাহলে এই 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন কম আছে। এখন তুমি অ্যাকচুয়াল যখন গঠনটা দেখবা কার্বন কয়টা আছে, অক্সিজেন কয়টা আছে, তখন তুমি বুঝতে পারবা সেটা। এমনিতে বোঝার উপায় নাই। ক্লিয়ার? ওকে। তো আমরা যেহেতু ডিএনএ এর গঠন পড়তেছি, আমরা আমাদের কি দরকার বলতো? রাইবোজ দরকার নাকি ডিঅক্সিরাইবোজ দরকার? আমাদের দরকার হচ্ছে ডিঅক্সিরাইবোজ। ক্লিয়ার? আচ্ছা, দেন আসো আমরা সুগার সম্পর্কে বললাম। এবার আমাদের দরকার হচ্ছে নাইট্রোজেন বেস এন। এবার আমাদের দরকার কি বলতো? নাইট্রোজেন বেস এন দরকার। সো N2 বেস, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন জাতীয় ক্ষারক। এই নাইট্রোজেন বেস দুই ধরনের, একটাকে বলা হয় পিউরিন, একটা হচ্ছে পিউরিন এবং আরেকটা হচ্ছে পাইরিমিডিন। পাইরিমিডিন। পিউরিন নামটা ছোট এবং এটা দুই ধরনের। পিউরিন নামটা ছোট এবং এটা দুই ধরনের। পাইরিমিডিন নামটা বড়, এটা হচ্ছে 3 ধরনের। সো পিউরিন কি কি বলতো ভাইয়া? পিউরিন হচ্ছে অ্যাডেনিন এবং থাইমিন। ওকে, আচ্ছা, এখানে পাইরিমিডিন কি কি? সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে পিউরিন কি কি? সরি আমার মনে ভুল হয়েছে। পিউরিন হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন। ঠিক আছে, সরি ভাইয়া, ভুল হয়েছে। সো পিউরিন কি কি? পিউরিন হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, আর এখানে হচ্ছে থাইমিন, সাইটোসিন, আর এটা হচ্ছে ইউরাসিল। সো এটা কি ভাইয়া? এটা হচ্ছে অ্যাডেনিন। অ্যাডেনিন। এরপরে জিতে মনে রাখো গুয়ানিন। গুয়ানিন। টিতে হচ্ছে থাইমিন, নট থায়ামিন, এটা হচ্ছে থাইমিন। থাইমিন। সিতে হচ্ছে সাইটোসিন। সাইটোসিন। এবং ইউতে মনে রাখো ইউরাসিল। ইউরাসিল। আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ইউরাসিল, ইউতে ইউরাসিল, এই ইউরাসিলটা শুধুমাত্র পাওয়া যায় আরএনএতে, এটা ডিএনএতে পাওয়া যায় না। ক্লিয়ার? এটা কোথায় পাওয়া যায় না বলতো? এটা পাওয়া যায় না হচ্ছে ডিএনএতে, এটা পাওয়া যায় কোথায়? শুধুমাত্র আরএনএতে পাওয়া যায়। এটা শুধুমাত্র আরএনএতে পাওয়া যায়। আরএনএতে পাওয়া যায়। আর এই যে থাইমিন যেটা, এটা পাওয়া যায় শুধুমাত্র ডিএনএতে। এটা কোথায় পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে শুধুমাত্র ডিএনএতে। এটা শুধুমাত্র ডিএনএতে। শুধুমাত্র ডিএনএতে পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং পি মানে কি? পি মানে তো তোমরা জানো, পি মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, দেন আরো ছোট্ট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে মনে রাখো অ্যাডেনিনের সাথে সম্পর্ক হচ্ছে, অ্যাডেনিনের সাথে সম্পর্ক হচ্ছে থাইমিনের। অ্যাডেনিনের সাথে সম্পর্ক কার? থাইমিনের। এখানে হাইড্রোজেন বন্ধন থাকে। হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কয়টা? হাইড্রোজেন বন্ধন সংখ্যা হচ্ছে 2টা। এই যে হাইড্রোজেন বন্ধন এরকম ডট ডট দিয়ে প্রকাশ করতে হয়। এবং সাইটোসিনের সাথে সম্পর্ক কার? সাইটোসিনের সাথে সম্পর্ক হচ্ছে গুয়ানিনের। এখানে হাইড্রোজেন বন্ধন কয়টা? হাইড্রোজেন বন্ধন হচ্ছে 3টা। এই যে এটা 1, 2, 3, এই মোট 3টা হাইড্রোজেন বন্ধন। তাহলে মনে রাখো এটির সাথে সম্পর্ক, এর সাথে সম্পর্ক হচ্ছে টি, সির সাথে সম্পর্ক হচ্ছে জি। ঠিক আছে? ওকে, তাহলে আসো এবার আমরা ডিএনএ এর গঠনটা শিখবো। ডিএনএ এর গঠনটা তোমাদেরকে একটু দেখাই, দেখো।
তাহলে ডিএনএ গঠন করার জন্য আমাদের দরকার কি বলতো, এসএনপি দরকার, তিনটা জিনিস। ফার্স্টে আমরা এস আঁকাবো। এখন মনে রাখো ডিএনএ যেহেতু ডাবল হেলিক্স, দুইটা হেলিক্স, আমাদের এস যেটা সুগার যেটা সেটা দুই পাশেই আঁকাইতে হবে। তাহলে সুগার দেখতে কেমন বলতো, সুগার দেখতে এই যে এরকম অক্সিজেন আছে, উপরের দিকে অক্সিজেন আছে, এই যে এটা হচ্ছে সুগার। ওকে, সো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুগার। আচ্ছা, এখন সুগার ডিএনএ যেহেতু ডাবল হেলিক্স, এইটা একটা দিক হইল, এবং এই পাশে আরো একটা হেলিক্স থাকবে, এই পাশে আরেকটা হেলিক্স থাকবে। এখন যে কথাটা মনে রাখবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে এই দুটো হেলিক্স হচ্ছে একে অপরের উল্টা, বুঝতে পেরেছো? এই পাশে যেমন হচ্ছে অক্সিজেনটা উপরের দিকে আছে না, এই পাশে যখন আমি আঁকাবো অক্সিজেনটা কোথায় থাকবে বলো তো, নিচের দিকে থাকবে। তাহলে নিচের দিকে করে আঁকাই ফেলো। তো এই যে এখানে নিচের দিকে অক্সিজেন, তারপরে এই যে এরকম, তারপরে এইখানে অক্সিজেন, ওকে। সো এই হচ্ছে বিষয়। এখন দেখো এখানে কোনটা কত নাম্বার কার্বন, এটা তোমার একটু মার্কিং করে রাখতে হবে, এতে তোমারই সুবিধা হবে, ঠিক আছে? তো মনে রাখো এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কোথায় ছিল, এই যে এটা হচ্ছে 5 নাম্বার, এই যে 1 2 3 4, এই যে 5 নাম্বার, 1 2 3 4 5। তাহলে এখানে কি হবে বলো তো, এখানে এইটা যেহেতু উল্টা করে লিখছি, এই জিনিসটাকে জাস্ট উল্টা করে যদি তুমি এই জিনিসটাকে উল্টা করে যদি এইখানে নিয়ে চলে আসো, তাহলে দেখো তো এই কর্নার, এটা এই কর্নারে চলে আসবে না। তাহলে এই যে এইটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এন্ড 5 নাম্বার, 1 2 3 4 এন্ড 5, 1 2 3 4 এন্ড 5। সো তোমার কাজ হচ্ছে ন্যূনতম 3টা করে আঁকানো, ঠিক আছে? 3টা করে তুমি হচ্ছে সুগার আঁকাইছো, 4টা 5টা আঁকাইলে ভালো, এখানে অনেকগুলা তো লাগে, অনেকগুলা মিলে তো একটা হচ্ছে ডিএনএ হয়, তাই না? সো তুমি যেহেতু তোমার খাতায় জায়গা কম, তুমি 3টা থেকে 4টা আঁকাবা। ওকে, সো এই যে দেখো আমাদের সুগার আঁকানো শেষ, তাহলে সুগারটা তুমি কাটা দাও, সুগার আঁকানো আমাদের শেষ। এবার আমাদের পালা হচ্ছে আমাদের যোগ করতে হবে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস মানে কি, একটু আগে আমরা দেখেছি নাইট্রোজেন বেস মানে হচ্ছে এর সাথে টি যুক্ত হবে, সি এর সাথে জি যুক্ত হবে, তাই তো? এখন মনে রাখো এই যে নাইট্রোজেন বেস, এটা যুক্ত থাকে সুগারের 1 নাম্বার কার্বনে, ঠিক আছে? সো এই কথাটা মনে রাখো, নাইট্রোজেন বেস যুক্ত থাকে সুগারের 1 নং কার্বনে, সুগারের 1 নং কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত থাকে। তাহলে আমি যদি এখানে নাইট্রোজেন বেস যুক্ত করি, দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, তাহলে এখানে যদি সাইটোসিন থাকে, তাহলে এখানে কি থাকবে বলতো, গুয়ানিন থাকবে। এবং হাইড্রোজেন বন্ধন কয়টা, 1 2 3, 3টে হাইড্রোজেন বন্ধন, ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, সো এখানে ধরে নাও এ আছে, তাহলে এখানে কি থাকবে, টি থাকবে, এটাও 1 নাম্বার কার্বন। হাইড্রোজেন বন্ধন কয়টা ভাইয়া, হাইড্রোজেন বন্ধন হচ্ছে 2টা। এইখানে যদি টি থাকে, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে এ, তাহলে হাইড্রোজেন বন্ধন কয়টা, 2টা। আশা করি বুঝতে পেরেছো, এটি সিজি এভাবেও যুক্ত হবে, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন বেস আমাদের আঁকানো শেষ। সো নাইট্রোজেন বেসটা আমি কেটে দিলাম, থাকলো কি, ফসফরিক অ্যাসিড। তো এইবার যে কথাটা মনে রাখবে ভাইয়া, এই যে এখানে যে পি, পি মানে কি, ফসফরিক অ্যাসিড যুক্ত হবে, পি যুক্ত হয় বা যুক্ত হবে সুগারের 3 ও 5 নং কার্বনে, 3 ও 5 নং কার্বনে যুক্ত হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, সো এই যে এই ফসফরিক অ্যাসিডটা কোথায় যুক্ত হবে দেখো তো, এই যে এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, সো এখানে একটা ফসফরিক অ্যাসিড দিলাম। তাহলে আগের যে সুগারটা সেখানে এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, সো এই যে 3 এর সাথে একটা সংযোগ আছে, ক্লিয়ার? এই যে 5 নাম্বার কার্বন, তার মানে কি এখানে সুগার যুক্ত থাকবে, এই যে 3 এর সাথে একটা আরেকটা যুক্ত থাকবে, এই যে 5, হ্যাঁ এইদিকে তো আরো আছে, সো ওইদিকে যুক্ত থাকবে, এই যে 3 এখানে একটা ফসফরিক অ্যাসিড যুক্ত থাকবে। আচ্ছা যাই হোক, এটা না দেখাইলেও চলবে তোমার, ঠিক আছে? আচ্ছা, এই যে এটা হচ্ছে 5, তাহলে মানে কি এখানে ফসফরিক অ্যাসিড থাকবে, এদিকে তো কিছু একটা থাকে। আচ্ছা যাই হোক, এই যে 3 এর সাথে 5 এদের মাঝখানে থাকবে, এই যে 3 আর 5 এর মাঝখানে
ফসফরিক অ্যাসিড থাকবে। তাহলে এইখানে যে গঠনটা তুমি দেখতে পাচ্ছ এইটাই কিন্তু একটা ডিএনএ এর গঠন, বুঝতে পেরেছো ভাইয়া? সো এইখানে যে গঠনটা এটা কিন্তু আসলে ডিএনএ এর গঠন। তাহলে দেখো আমরা এসএনপি সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড এই তিনটা জিনিস দ্বারা একটা ডিএনএ এর গঠন কিন্তু করে ফেলছি অলরেডি। তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে এইভাবে কিন্তু আঁকাইতে হইতে পারে। আবার তোমার যদি লেখাটা বেশি থাকে তাহলে ডিএনএ আমরা নর্মালি যেভাবে আঁকাই, অর্থাৎ এই যে এইভাবে ডিএনএ এর যে ডাবল হেলিক্স সিঁড়ির মতো যে গঠনটা এটা দেখাইলেও হবে। ক্লিয়ার? তাহলে এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে তোমার বইয়ে কিন্তু এইভাবে আসলে আছে, এই যে এইভাবে আছে, একটা প্রান্ত উপরের দিকে যাচ্ছে আর একটা হেলিক্স কিন্তু নিচের দিকে যাচ্ছে। এবং এখান থেকে ছোট্ট আরেকটা কথা বলে দিই, এই যে দেখো এখানে 5 প্রাইমটা 5 প্রান্তটা কোন দিকে আছে বলো তো? সুগারের 5 নাম্বার কার্বনটা উপরের দিকে আছে, সো এই প্রান্তটাকে আমরা বলি 5 প্রাইম। এখানে দেখো তো 3 যেটা 3 নাম্বার কার্বনটা কোন দিকে আছে? নিচের দিকে আছে, তাহলে এটাকে আমরা বলি 3 প্রাইম। এই হেলিক্সটা হয় তার উল্টা, তাহলে এটাকে এখানে 5ই নিচের দিকে আছে অর্থাৎ এটাই 5 প্রাইম, তাহলে উপরের দিকে 3 আছে তার মানে কি এটাই 3 প্রাইম। আশা করি বুঝতে পেরেছো। ওকে, ক্লিয়ার ভাইয়ারা? ওকে, ঠিক আছে। তাহলে এই যে ডিএনএ এর গঠন আঁকাইতে দিলে তুমি এই গঠনটা আঁকাই ফেলবা। দেন আসো ডিএনএ এর আরেকটা গঠন আছে না, তো এই গঠনটা একটু আঁকানোর চেষ্টা করি। আসো, তো এই গঠনটা আমার মনে হয় যে তোমরা প্রত্যেকেই জানো। তাহলে ভাইয়া দেখো এখানে ডিএনএ যে গঠনটা সেটা কিন্তু একটা ডাবল হেলিক্স গঠন, তাই না? ওখানে দেয়া আছে, আমি আরেকবার আঁকাই, নতুন একটা পেজ নিয়ে আঁকাই। ওকে, সো ডিএনএ এর গঠনটা কেমন? এই যে এরকম ডাবল হেলিক্স শেপ। ওকে, সো এটা হচ্ছে একটা ডিএনএ। তো ডিএনএ সম্পর্কে আমরা জেনেছি যে একটা প্রান্ত যদি 5 প্রাইম হয় অপর প্রান্তটা হবে 3 প্রাইম, আবার তার বিপরীত স্ট্যান্ডে যে শিকলটা বা যে চেইনটা সেটা কিন্তু আবার উল্টা উল্টা হয়, তাই না? সো এটা আমরা জানি। এখন ডিএনএ এর এই যে এতটুকু এই যে এই চূড়া থেকে আবার এই চূড়া, হ্যাঁ এই চূড়াটা এসে আবার কোথায় উঁচু হয়েছে বলো তো? মানে এই যে এখান থেকে শুরু হয়েছে এখানে নিচে নামছে আবার কিন্তু উঁচুতে উঠছে। তো ডিএনএ এর এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে একটা প্যাচ। ডিএনএ এর কি বলা হয়? এটাকে বলা হয় একটা প্যাচ। তো এই যে প্রতি প্যাচ, এই প্রতি প্যাচে কিছু বৈশিষ্ট্য আছে। সো প্রতি প্যাচ সম্পর্কে মনে রাখবা, প্রতি প্যাচে কিছু বৈশিষ্ট্য আছে। সো প্রতি প্যাচের দৈর্ঘ্য কতটুকু এটা তোমার জানতে হবে। সো মনে রাখো প্রতি প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যামস্ট্রং। ক্লিয়ার? সো প্রতি প্যাচে দৈর্ঘ্যটা কতটুকু? 34 অ্যামস্ট্রং। বা যদি তোমাকে ন্যানোমিটারে প্রশ্ন করে তাহলে হবে 3.4 ন্যানোমিটার। এই কথাটা মনে রাখো, হয় 34 অ্যামস্ট্রং অথবা 3.4 ন্যানোমিটার। এক ঘর যার সামনে চলে আসবে পয়েন্টটা। আচ্ছা, দেন প্রতি প্যাচে মনে রাখো এখানে নিউক্লিওটাইডের সংখ্যা কয়টা? নিউক্লিওটাইড থাকে মোট ডাইনিউক্লিওটাইড থাকে হচ্ছে 10টা। ওকে, সো প্রতি প্যাচে ডাইনিউক্লিওটাইডের সংখ্যা কয়টা? ডাই নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিওটাইড থাকে কয়টি বলতো? থাকে 10টি। এখন ডাইনিউক্লিওটাইড মানে কি দেখো তো? ডাইনিউক্লিওটাইড মানে হচ্ছে যে এটিআরসিজি। এটিআরসিজি এটা হচ্ছে ডাইনিউক্লিওটাইড। তাহলে এখানে যদি এ থাকে তাহলে এখানে কি থাকবে? টি। হ্যাঁ, তাহলে এখানে দেখো এ আর টি মোট কয়টা হলো? 2টা। তো এই 2টাকে একত্রে বলা হয় ডাইনিউক্লিওটাইড। তাহলে এরকম কয়টা থাকবে বলো তো? 10টা। তাহলে সি, এখানে যদি জি থাকে এই পাশে থাকবে সি। সি, হ্যাঁ, হাইড্রোজেন বন্ধন কয়টা? 3টা। এখানে যদি টি থাকে এখানে থাকবে এ। এ হাইড্রোজেন বন্ধন কয়টা? 2টা। এখানে যদি সি থাকে এখানে থাকবে জি, হাইড্রোজেন বন্ধন হচ্ছে 3টা। এভাবে কি সজ্জিত থাকবে নিশ্চয়, তাই কিনা? এখানে যদি জি থাকে এখানে আবারও থাকবে সি, তো হাইড্রোজেন বন্ধন হচ্ছে 3টা। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এর মধ্যে মোট কয়টা নিউক্লিওটাইড থাকবে বলো তো? মোট 10টা ডাই নিউক্লিওটাইড থাকবে। কয়টা? 10টি। ক্লিয়ার? এখানে আমি 5টা দেখাইছি, এই পর্যন্ত আরো 5টা থাকবে। এখন এই 10টা ডাই নিউক্লিওটাইডের মধ্যে এটির পরিমাণ কয়টা? এ ডট ডট ডট, অর্থাৎ এ 2টা হাইড্রোজেন বন্ধন তারপরে হচ্ছে টি। তো এর সংখ্যা কয়টা? এটি থাকে মোট 5টি, আর সিজি এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন কয়টা? 3টা। এই সিজির সংখ্যা কয়টা? সিজির সংখ্যা হচ্ছে 5টি। তাহলে এই হচ্ছে মোট 10টা নিউক্লিওটাইড, ডাই নিউক্লিওটাইড। এটি 5টা, সিজি 5টা। ক্লিয়ার? তোমাকে যদি এবার প্রশ্ন করি, বলো তো ভাইয়া যে এখানে হাইড্রোজেন বন্ধন কয়টা? কয়টা হাইড্রোজেন বন্ধন আছে এটা যদি তোমাকে প্রশ্ন করি যে এখানে মোট হাইড্রোজেন বন্ধন কয়টা আছে? হাইড্রোজেন বন্ধন সংখ্যা কয়টা? সো তুমি বুঝতেই পারতেছো যে এখানে মোট 10টা নিউক্লিওটাইড, 5টা এটি, 5টা সিজি।
সো এখানে এটি এর মধ্যে হাইড্রোজেন বন্ধন তো থাকে 2টা করে, তাহলে মোট 5টা থাকে এটি, তাহলে 5 দুগুণ 10, 10টা হাইড্রোজেন বন্ধন। আর এখানে 3টা করে থাকে, মোট 5টা সিজি থাকে, অর্থাৎ 3 5 15, তাহলে 10 আর 15 কত হয়? 15টা। তাহলে হাইড্রোজেন বন্ধন সংখ্যা কয়টা? 15 আর 10 25টা, ঠিক আছে? মোট হাইড্রোজেন বন্ধন সংখ্যা কয়টা? 25টি হাইড্রোজেন বন্ধন। দেন তোমাকে যদি প্রশ্ন করে যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম, কিন্তু তোমাকে যদি প্রশ্ন করে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, তাহলে পুরোটা হচ্ছে 34। তাহলে এখানে 10টা নিউক্লিওটাইড থাকে, তাহলে এইখান থেকে এইটুকুর দূরত্ব কত? দূরত্ব হচ্ছে ওই যে 34কে তুমি 10 দ্বারা ভাগ করো, অর্থাৎ এখানে যদি তোমাকে প্রশ্ন করে যে প্রতিটা নিউক্লিওটাইডের দূরত্ব কত, প্রতিটি নিউক্লিওটাইডের দূরত্ব, নিউক্লিওটাইডের দূরত্ব, নিউক্লিওটাইডের দূরত্ব, প্রতিটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 10 দ্বারা ভাগ করলে 3.4 অ্যাংস্ট্রম। আর যদি তোমাকে ন্যানোমিটারে বলতো তাহলে 0.34 ন্যানোমিটার। সিম্পল কথা, জাস্ট এক ঘর পয়েন্ট আগায় দিতে হবে। এবং তোমাকে যদি বলা হয় যে ব্যাস কত, ডিএনএ এর ব্যাস এইখান থেকে এই পর্যন্ত এতটুকুকে বলা হচ্ছে ডিএনএ এর ব্যাস। সো ডিএনএ এর ব্যাস কত মনে রাখো? 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। ক্লিয়ার? সো এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে ডিএনএ এর গঠনটা আমরা শিখলাম। এবার হচ্ছে আরএনএ। তো আরএনএ কি? আরএনএ হচ্ছে সিঙ্গেল হেলিক্স, এটা হচ্ছে ডিএনএ, এটাকে বলা হচ্ছে ডিএনএ, ডিএনএ, এবং এটা হচ্ছে আরএনএ। তো আরএনএ কিন্তু মানুষে থাকে। হ্যাঁ, মানুষে বলতে আমাদের দেহে কিন্তু আরএনএ আছে। আমরা মেইনলি জানি যে আমাদের ডিএনএ থাকে, কিন্তু আমাদের ডিএনএ এর পাশাপাশি আরএনএও থাকে। আরএনএ বেশ কিছু কাজ করে এবং গুরুত্বপূর্ণ কিছু কাজ করে। যেমন একটা আরএনএ আছে যার নাম হচ্ছে এমআরএনএ, যেটা মেসেঞ্জার আরএনএ হিসেবে পরিচিত। এটা ডিএনএ ডিএনএ হচ্ছে ট্রান্সলেশনে সাহায্য করে। এছাড়াও টিআরএনএ আছে যেটা ট্রান্সলেশনে সাহায্য করে। সো আমাদের দেহে আরএনএ এর অনেক কাজ। এখন এই আরএনএ এর মধ্যে পার্থক্য কি বলতো? ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য, ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স আর এটা হচ্ছে সিঙ্গেল হেলিক্স। ঠিক আছে? এবং মনে রাখো আরএনএ কোথায় পাওয়া যায়? ভাইরাস সম্পর্কে একটু মনে রাখো। ভাইরাস সম্পর্কে তোমাদের বইয়ে পড়া নাই, বড় হইলে পড়বা। তো মনে রাখো ভাইরাস 2টা উপাদান দ্বারা গঠিত। ভাইরাসে থাকে নিউক্লিক অ্যাসিড এবং থাকে হচ্ছে প্রোটিন। ঠিক আছে? ভাইরাসের মধ্যে কি থাকে বলতো? 2টা উপাদান, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। তো এই নিউক্লিক অ্যাসিড মানে কি বলতো? ওই যে ডিএনএ অথবা আরএনএ। এখন কিছু ভাইরাস আছে যাদের দেহের মধ্যে ডিএনএ থাকে, কিছু ভাইরাস আছে যাদের মধ্যে আরএনএ থাকে। যেমন একটা উদাহরণ দিতে পারি, টোবাকো মোজাইক ভাইরাস। এখানে কি থাকে? আরএনএ থাকে। সো এই একটা নাম মনে রাখতে হবে তোমার। যেমন ভাইরাস টোবাকো, টিএমভি বা জানা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মোজাইক ভাইরাস। এই টোবাকো মোজাইক ভাইরাসে কি থাকে বলতো? বংশগতি উপাদান হিসেবে আরএনএ থাকে। উপাদান হিসেবে আরএনএ থাকে। এই কথাটা ভাইয়া মাথায় রাখো, ঠিক আছে? সো এই হচ্ছে আরএনএ। আচ্ছা, দেন আসো জিন। সো তোমরা হচ্ছে যে আলাদিনের জিনের নাম শুনেছো। এই জিন সেই জিন না, এই জিন হচ্ছে ডিএনএ ছোট্ট একটা অংশ। সো দেখো, এটা হচ্ছে একটা ধরে নাও ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, ক্রোমোজোমের মধ্যে কি আছে? ডিএনএ আছে। সো এই ডিএনএ ছোট্ট একটা অংশ বা ক্রোমোজোমের ছোট্ট একটা অংশকে বলা হয় জিন। জিনের কাজ কি বলতো? কোনো একটা জিনিসকে আমি কখন জিন বলবো? তখনই বলবো যদি সেটা কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অর্থাৎ জিনের কাজ কি? জিনের কাজ হচ্ছে আমাদের দেহে কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। যেমন আমাদের চুলের রং কালো, এটা কোথায় লেখা আছে বলতো? জিনের মধ্যে লেখা আছে, অর্থাৎ ডিএনএ এর ছোট্ট একটা অংশের মধ্যে লেখা আছে। ধরে নাও যে আমার নাকটা হচ্ছে একটু চওড়া বা আমার নাক হচ্ছে খুব বেশি চওড়া না, এটা কোথায় লেখা আছে? সেটা লেখা আছে আমার জিনের ভেতরে। ঠিক আছে? তুমি কেমন হবা, ফর্সা নাকি কালো, সেটা তোমার লেখা আছে কোথায় বলতো? তোমার ডিএনএ এর মধ্যে, জিনের ভেতরে। সো এই জিন মানে কি বলতো? জিন মানে হচ্ছে যেটা কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। ডিএনএ এর ছোট্ট একটা অংশ যা কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ
করে, এই কথাটা ভাইয়া মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে জিনের সংজ্ঞা। জিন হচ্ছে ডিএনএ ছোট্ট একটা অংশ এবং কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এবং এরপরে আসো, এই জিন সম্পর্কে আরেকটা বিষয় তোমার জানতে হবে, সেটা হচ্ছে লোকাস। লোকাস, সো লোকাস শব্দটা শুনতে দেখো তো, লোকেশন শব্দটার সাথে মিল আছে না? লোকাস, লোকেশন। লোকাস শব্দটার সাথে কিসের মিল আছে দেখো তো? লোকাস শব্দটার সাথে মিল আছে লোকেশন। লোকেশন, লোকেশন। সো লোকাস মানে কি বলতো? লোকাস হচ্ছে একটা লোকেশন যেখানে জিন অবস্থান করে। তাহলে লোকাস হচ্ছে ক্রোমোজোমের সেই লোকেশন যেখানে জিন অবস্থান করে। ক্লিয়ার? অর্থাৎ জিনের যে অবস্থানটা সেটাকে যেমন এই এই ক্রোমোজোমের সব জায়গাতে জিন থাকবে না। ধরে নাও যে এখানে জিন আছে, হ্যাঁ, আবার এখানে জিন আছে, এইখানে জিন আছে। তো যেই লোকেশনে জিনটা থাকে সেটাকে বলা হচ্ছে লোকাস। ওকে, তাহলে ক্রোমোজোমের যে স্থানে, ক্রোমোজোমের ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, জিন অবস্থান করে, সেই অবস্থানটাকে বলা হচ্ছে লোকাস। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এই হচ্ছে জিন। আচ্ছা, দেন আসো আমাদের যে বিষয়টা জানতে হবে। আচ্ছা, এরপরে আসো এই মেন্ডেলের সূত্র। তো এই যে দেখো জিন, গ্রেগর জোহান মেন্ডেল নামে একজন বিজ্ঞানী আছে, যে বিজ্ঞানী হচ্ছে বংশগতিবিদ্যার জনক বলা যায় তাকে। তো মেন্ডেল সাহেব এই জিনকে ফ্যাক্টর নামে অভিহিত করেছিলেন, ঠিক আছে? এই কথাটা তোমার মাথায় রাখতে হবে যে মেন্ডেল কি বলেছিল। মেন্ডেল যখন এই জিনটা আবিষ্কার করছে, তার আগে কিন্তু কেউ জানতো না যে আমাদের দেহের মধ্যে এমন কোনো একটা উপাদান আছে যেটা কোনো না কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, বা সেটা আমাদের পিতামাতা থেকে আমাদের দেহে আসে। এই টাইপের কোনো কিছু মেন্ডেলের আগে কেউ কখনো ধারণা করে নাই। মেন্ডেল সাহেব উনি হচ্ছে কিছু মটরশুঁটি গাছ নিয়ে প্রায় 7 বছর ধরে গবেষণার মাধ্যমে উনি কিছু সূত্র আবিষ্কার করেন, এবং সেই সূত্র সেই সময়ের মানুষ কিন্তু গ্রহণ করে নাই। উনি যখন মারা গেছে তার 16 বছর পরে গিয়ে বিজ্ঞানীরা দেখছে যে হ্যাঁ, আসলে তো মেন্ডেল সাহেব উনি যে কথাগুলো বলে গেছে এটা তো সত্য কথা। ঠিক আছে, উনি আসলে কিছু সূত্র দিয়ে গেছে যেটা আমরা একটু পরে দেখব। সো এই সূত্রগুলো কিন্তু উনি যখন বেঁচে ছিলেন, উনি যখন আসলে বলেছে যে এরকমটা হতে পারে, সে সময় কিন্তু কেউ বিশ্বাস করে না এই বিষয়গুলা। ঠিক আছে, তার মৃত্যুর 16 বছর পরে এগুলা 3 জন বিজ্ঞানী আলাদাভাবে এই সূত্রগুলো আবিষ্কার করেন আবারও। তো মেন্ডেল যখন এই মটরশুঁটি গাছ নিয়ে কাজ করছে, ওনার আসলে ধারণাই ছিল না যে আমাদের দেহের মধ্যে জিন আছে বা এই টাইপের কিছু আছে। তো এই জিন শব্দটা পরে আসছে, বুঝতে পেরেছো? তো মেন্ডেল এই জিনটাকে যে জিনিস নামে আখ্যায়িত করেন সেটা হচ্ছে ফ্যাক্টর। তো মেন্ডেল জিনকে ফ্যাক্টর নামে অভিহিত করেন, এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন আসো মেন্ডেলের পরীক্ষা এবং সূত্র। তো মেন্ডেলের পরীক্ষাটা কি ছিল বলো তো? মেন্ডেলের হচ্ছে যে মটরশুঁটি গাছ, একটা লম্বা মটরশুঁটি গাছ এবং একটা টল মটরশুঁটি গাছ এবং একটা একটা খাটো মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। এবং পরীক্ষার ফলাফলটা কি আসো আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো, এই চিত্র হয়তো বা ভালো মতো বুঝতেছো না, আমি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, তো একটা হচ্ছে পুরুষ মটরশুঁটি গাছ নিলাম, আর একটা হচ্ছে স্ত্রী মটরশুঁটি গাছ নিলাম। তো এখানে পুরুষের যে জিনোটাইপ, ফিনোটাইপ, এই ওয়ার্ডগুলো তোমাদের বইয়ে সম্ভবত সবকিছু উল্লেখ করা নাই সেইভাবে। আসো আমি তারপরে একটু করে আমি বুঝাই দিই তোমাদেরকে। আচ্ছা, তো আমি কি নিচ্ছি বলতো? আমি নিচ্ছি হচ্ছে একটা লম্বা মটরশুঁটি গাছ এবং একটা খাটো মটরশুঁটি গাছের মধ্যে ক্রস ঘটাতে চাই। তো আমি হচ্ছে লম্বা মটরশুঁটি গাছের যে ফিনোটাইপ মানে হচ্ছে, আমি বলে দিচ্ছি থামো, ফিনোটাইপ মানে কি ভাইয়া? ফিনোটাইপ মানে হচ্ছে জীবের অবস্থা। কয়েকটা ওয়ার্ড সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়া দরকার। একটা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ মানে কি? জিনোটাইপ মানে হচ্ছে জিনের অবস্থা। ফিনোটাইপ মানে কি? ফিনোটাইপ মানে হচ্ছে জীবের অবস্থা। তাহলে ফিনোটাইপ মানে হচ্ছে জীবের অবস্থা, এন্ড জিনোটাইপ মানে হচ্ছে জিনের অবস্থা। ক্লিয়ার? তো এই যে জিনের অবস্থা বা জিনোটাইপ,
এটা আসলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, যেমন আহ, একটা মানুষ বা একটা মটরশুঁটি গাছ সেটা হচ্ছে লম্বা, একটা মটরশুঁটি গাছ সেই কেমন বলতো ভাইয়া, সে হচ্ছে লম্বা। সো এর জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। মনে রাখো কোন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এক জোড়া জিন, তাহলে এখানে এই যে একটা ক্যাপিটাল টি, ওই যে একটা ক্যাপিটাল টি, এই মোট এক জোড়া জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে। ক্লিয়ার? আর এই যে এই জিনোটাইপের কারণে ক্যাপিটাল টি এটা হচ্ছে জিনোটাইপ। জিনটা কেমন? জিনটা হচ্ছে দুইটাই ক্যাপিটাল টি, লম্বা হওয়ার জিন। এখানে ক্যাপিটাল টি মানে হচ্ছে লম্বা হওয়ার জিন, আর স্মল টি মানে হচ্ছে খাটো হওয়ার জিন। এই কথাটা মনে রাখো, ক্যাপিটাল টি মানে কি? লম্বা হবার জিন, লম্বা হবার জিন। এন্ড স্মল টি মানে কি? এটা হচ্ছে খাটো হবার জিন, খাটো হবার জিন। তো এখানে জিনোটাইপটা যদি ক্যাপিটাল টি হয়, সেই ক্ষেত্রে সেই জীবটা কেমন হবে বলতো? সেই জীবটা হবে লম্বা। তাহলে এই লম্বাটাকে আমরা বলবো ফিনোটাইপ। ক্লিয়ার বিষয়টা? ওকে। তাহলে আমি যদি বলতাম স্মল টি মানে তো খাটো হওয়ার জিন, তাহলে দুইটা স্মল টি, তাহলে সে মটরশুঁটি গাছটা কেমন হবে বলতো? খাটো হবে নিশ্চয়ই। তাহলে এই স্মল টি এটাকে আমরা বলতেছি জিনোটাইপ। আর এই জিনোটাইপের কারণে সেই মটরশুঁটি গাছটা হলো খাটো। এই খাটো মটরশুঁটি গাছকে আমরা বলি, এই খাটো এই অবস্থাটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে তোমাদের মনে প্রশ্ন হইতে পারে, দেখো তো ভাইয়া, আমি যদি বলতাম ক্যাপিটাল টি একটা নিলাম, আরেকটা নিলাম স্মল টি, একটা হচ্ছে ক্যাপিটাল টি এন্ড আরেকটা নিচ্ছি হচ্ছে স্মল টি, তাহলে এই উদ্ভিদটা কেমন হবে বলতো? ক্যাপিটাল টি নিলে হচ্ছে লম্বা, স্মল টি নিলে হচ্ছে সেই উদ্ভিদটা হচ্ছে খাটো, যেহেতু স্মল টি খাটো হবার জিন। তাহলে আমি যদি হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি নিই, তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া উদ্ভিদটা হয়তো বা মাঝারি হবে, কিন্তু আসলে মাঝারি হবে না, সেই উদ্ভিদটাও কিন্তু লম্বাই হবে। এখানে মনে রাখো, যদি ক্যাপিটাল টি স্মল টি নাও, সেই উদ্ভিদটা কেমন হবে? সেই উদ্ভিদটাও কিন্তু মাঝারি হবে না, সেই উদ্ভিদটা কেমন হবে বলো তো ভাইয়া? লম্বা। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে আমরা যা কিছু ক্যাপিটাল লেটারে লিখি সেটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। আমরা যা কিছু ক্যাপিটাল লেটারে লিখি বলতো, সেটা কি বলতো ভাইয়া? সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। ক্যাপিটাল লেটারে লিখলে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য। এবং আমরা যখন স্মল লেটারে কোনো কিছু লিখি সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। আচ্ছা, যেমন ধরে নাও যে আমি মানুষের ক্ষেত্রে এটা খাটবে না, কালো ফর্সা হওয়ার ক্ষেত্রে, তারপরে ধরে নিচ্ছি আমি, ধরে নাও যে একটা মানুষ কালো, তো কালো হওয়ার জিন হচ্ছে ক্যাপিটাল বি। হ্যাঁ, ক্যাপিটাল বি যেহেতু দুইটা লাগবে, যেহেতু এক জোড়া জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাহলে কোন একটা মানুষের মধ্যে যদি ক্যাপিটাল বি দুইটাই থাকে, তাহলে সেই মানুষের কি হবে? ব্ল্যাক হবে, কালো হবে, তাই না? বি মানে কি? বি মানে হচ্ছে ব্ল্যাক, অর্থাৎ কালো হওয়ার জিন। তাহলে ধরে নাও যে আমার দেহের মধ্যে ক্যাপিটাল বি আছে, তার মানে আমি মানুষটা কেমন হবে বলতো? আমি হব কালো, তাই কিনা? তাহলে তোমাদেরকে যদি এখন প্রশ্ন করি, বলো তো ভাইয়া, যে ফর্সা হওয়ার জিন কি, সাদা হওয়ার জিন কি? তোমরা অনেকে বলে উঠবা যে ভাইয়া ডাব্লু মানে হচ্ছে হোয়াইট, অর্থাৎ ডাব্লু। না, আমি যেহেতু কালো হওয়ার জিনকে প্রকট ধরে নিছি, কারণ হচ্ছে আমি কিভাবে বুঝলাম কেন প্রকট ধরছি, কিভাবে বুঝলাম আমি এটা? আমি বুঝলাম এইভাবে, এখানে দুইটা হচ্ছে ক্যাপিটাল বি আমি ধরছি, তাহলে ক্যাপিটাল লেটারে যেটা লেখা হয় সেটা হচ্ছে প্রকট জিন। তাহলে এটা যদি প্রকট লিখি, তাহলে প্রকট বৈশিষ্ট্যটা হচ্ছে কালো হওয়া। তাহলে আমি যদি হচ্ছে ফর্সা বানাতে চাই, সেক্ষেত্রে এই প্রকট জিনটার স্মল লেটারে লিখতে হবে, অর্থাৎ স্মল বি মানে হচ্ছে ফর্সা, হ্যাঁ, বা সাদা। স্মল বি মানে কি? সাদা। অ্যান্ড আমি যদি বলি ক্যাপিটাল বি স্মল বি, তাহলে প্রকট জিন কোনটা? ক্যাপিটাল বি হচ্ছে প্রকট জিন। হ্যাঁ, তাহলে স্মল বি থাকা সত্ত্বেও সেই মানুষটা কেমন হবে বলতো? কালোই হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ ক্যাপিটাল বি একটা থাকলে সেই মানুষটা কেমন? সেই মানুষটা হচ্ছে কালোই হবে, বা সেই জীবটা কেমন হবে? সেই জীবটা কালোই হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো আমি যদি এবার ক্রস ঘটাই, আশা করি তোমরা একটা ছোট্ট ধারণা পেয়েছো। সো আমি যদি এবার একটু ক্রস ঘটানোর চেষ্টা করি, তাহলে ফিনোটাইপ আমি নিচ্ছি। তাহলে ফিনোটাইপটা কেমন বলতো? তাহলে আমি একটা লম্বা মটরশুঁটি গাছ নিব, একটা হচ্ছে খাটো মটরশুঁটি গাছ নিব। আর ফিনোটাইপ মানে হচ্ছে জীবের অবস্থা। তাহলে জীবের অবস্থা কেমন? একটা লম্বা মটরশুঁটি গাছ ক্রস একটা খাটো মটরশুঁটি গাছ, খাটো মটরশুঁটি গাছ। তাহলে ফিনোটাইপ হইলো। এবার আমি নিব জিনোটাইপ। জিনোটাইপটা কেমন ভাইয়া? জিনোটাইপ
সো জিনোটাইপটা কেমন? জিনোটাইপটা হচ্ছে লম্বা জিন, তার মানে কি ক্যাপিটাল টি, জিনের অবস্থা কেমন? ক্যাপিটাল টি। খাটো জীবের কারণে স্মল টি। আশা করি বুঝে গেছো। আচ্ছা, তাহলে জিনোটাইপ গেল, ফিনোটাইপ গেল। এবার আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে এখান থেকে তৈরি হবে গ্যামিট। এখান থেকে তৈরি হবে গ্যামিট। আর গ্যামিট মানে কি? গ্যামিট মানে হচ্ছে ক্যাপিটাল টি। এইখানে তৈরি হচ্ছে স্মল টি। আচ্ছা, তো এখানে 1 2 3 4, 1 2 3 4। ওকে, সো এটা হচ্ছে 1 2 নাম্বার ক্রোমোজোম, জিন 3 নাম্বার, এবং এটা হচ্ছে 4 নাম্বার। সো এখন একটা সূত্র তোমাদেরকে বলে দিই, 13 14 23 24। এই সূত্রটা একটু মনে রাখো, 13 14 23 24, 13 14 23 24। অর্থাৎ এই যে একের সাথে সম্পর্কটা হচ্ছে 3-এর, এই জায়গাটাতে তোমরা অনেকে বুঝতেই পারো না, অনেক সময় ভুল করে ফেলো। তো এইভাবে করলে আর কখনো ভুল হবে না। তাহলে 13 গেল, এরপরে 14, 1 একের সাথে হচ্ছে 4, 13 14 গেল, তারপর 23 2 এর সাথে 3, 24 2 এর সাথে 4। তাহলে 1 3 1 4 2 3 2 4। ক্লিয়ার? তাহলে একে কি আছে দেখো তো, ক্যাপিটাল টি। 3-এ কি আছে? স্মল টি। সো ক্যাপিটাল টি, স্মল টি। 1 4 একে আছে ক্যাপিটাল টি, স্মল টি। সবগুলো দেখো, সবগুলো হচ্ছে ক্যাপিটাল টি, স্মল টি। সবগুলো হচ্ছে ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি। ক্লিয়ার? তাহলে দেখো তো ভাইয়া, প্রথম বংশধর এটা যদি P1 প্যারেন্টস ধরি, পিতামাতা ধরি, এটা তাহলে হচ্ছে ফ্যামিলি, সন্তান সন্ততি, তাই কি না? সো এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার কেমন হবে দেখো তো, লম্বা হবে নাকি খাটো হবে? অবশ্যই লম্বা হবে। কেন? কারণ প্রত্যেকটার মধ্যে ক্যাপিটাল টি আছে, আর ক্যাপিটাল টি থাকা মানেই হচ্ছে সেটা লম্বা হবে। তাহলে প্রথম বংশধরে আমরা একটা লম্বা মটরশুঁটি আর একটা খাটো মটরশুঁটি গাছের মধ্যে ক্রস ঘটায় দেখলাম যে সবগুলা জীব কেমন হচ্ছে? লম্বা হচ্ছে প্রথম বংশধরে। সবগুলা জীব হচ্ছে লম্বা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, দেন আমরা দ্বিতীয় বংশধরে আবারও ক্রস ঘটাবো। তৃতীয় বংশধরে নতুন একটা পেজ নিয়ে নিই। অর্থাৎ আমরা P2 প্যারেন্টস 2 নিব, পিতামাতা। এবার দ্বিতীয় পিতামাতা, তাহলে পিতামাতা নাও। এই যে এটা হচ্ছে পিতা, এন্ড এখানে হচ্ছে এটা হচ্ছে মাতা। তাহলে এবার নিব হচ্ছে ফিনোটাইপ নিলাম। ওকে, ফিনোটাইপ কেমন নিব এবার বলো তো? এই যে এইখানে যে উদ্ভিদগুলা এদেরকে এবার পিতামাতা বানাবো। এখানে নতুন যে উদ্ভিদগুলা, তাদের মধ্যে যে কোনো দুইটা উদ্ভিদ নিয়ে এবার আমি ক্রস ঘটাবো। তাহলে এরা শুধুমাত্র লম্বা না, কিন্তু এরা কিন্তু সংকর লম্বা ভাইয়া। এই যে এখানে ক্যাপিটাল টি এরাও লম্বা, আবার ক্যাপিটাল টি স্মল টি এরাও লম্বা। এবং বিশুদ্ধ কোনটা বলতো? এটা হচ্ছে বিশুদ্ধ, দুইটাই ক্যাপিটাল টি। তাহলে এরা বিশুদ্ধ না, এরা হচ্ছে সংকর। ক্যাপিটাল টিও আছে, স্মল টিও আছে, তার মানে কি? তাও হচ্ছে লম্বা, তার মানে কি এরা হচ্ছে সংকর। তাহলে এদেরকে আমরা শুধু লম্বা বলবো না, এরা হচ্ছে সংকর লম্বা। তাহলে এইখানে আমরা ফিনোটাইপটা কি নিচ্ছি বলতো? ফিনোটাইপ নিচ্ছি সংকর লম্বা। দুইটা জীবী হচ্ছে সংকর লম্বা। এটাও কিন্তু নিব সংকর লম্বা। আচ্ছা, দেন আমাদের কি করতে হবে? এরপরে নিতে হবে জিনোটাইপ। সো জিনোটাইপটা কেমন ভাই? জিনোটাইপটা হবে, এটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি। ক্লিয়ার? এরপরে নিতে হবে গ্যামিট। বানাতে হবে গ্যামিট। অর্থাৎ এটাকে দুইটা ভাগে ভাগ করলে একটা হচ্ছে ক্যাপিটাল টি, এটা হচ্ছে স্মল টি। এটাকে দুইটা ভাগে ভাগ করলে ক্যাপিটাল টি, এন্ড এটা হচ্ছে স্মল টি। ক্লিয়ার? আবারও 13 14 23 24। তাহলে 1 3 1 4 2 3 2 4। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। সো এই চারটা উদ্ভিদ আমরা পাবো। এখন এই চারটা উদ্ভিদের মধ্যে দেখো তো ভাইয়া, এই চারটা উদ্ভিদের মধ্যে আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি এই যে ক্যাপিটাল টি, তার মানে কি লম্বা। আবার ক্যাপিটাল টি স্মল টি এরা কি? এরাও লম্বা। যেহেতু ক্যাপিটাল আছে, ক্যাপিটাল টি থাকলেই সেটা হচ্ছে লম্বা। সো এরা হচ্ছে, এই তিনটা হচ্ছে লম্বা।
এবং এইখানে আমরা যে উদ্ভিদটা পাইলাম সেটা কিন্তু স্মল টি, তার মানে কি একটাই উদ্ভিদ পাইলাম আমরা, যেটা হচ্ছে খাটো। তাহলে আমি যদি বলি ফিনোটাইপিক অনুপাত কত, ফিনোটাইপিক অনুপাত মানে হচ্ছে, আমি যদি বলতাম ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক অনুপাত, অনুপাত অনুপাত হচ্ছে ফিনোটাইপিক অনুপাত কত ভাইয়া? ফিনোটাইপিক অনুপাত হচ্ছে লম্বা ইস্টু খাটো। লম্বা ইস্টু খাটোর অনুপাত কত? 3:1। লম্বা ইস্টু খাটোর অনুপাত কত ভাইয়া? লম্বা ইস্টু খাটোর অনুপাত হচ্ছে 3:1। আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে মেন্ডেলের সূত্র। মেন্ডেল যেটা বলেছে, মেন্ডেল বলেছে যে যখন হচ্ছে দুইটা বিপরীত, একটা বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যদি ক্রস ঘটানো হয়, প্রথম বংশধরে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশ পায়, কিন্তু দ্বিতীয় বংশধরে এখানে ফিনোটাইপিক অনুপাত হয় 3:1, অর্থাৎ 3টা লম্বা হয়, একটা খাটো হবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে মেন্ডেলের সূত্র। আশা করি বুঝতে পেরেছো। এই যে এখানে সেই সূত্রটা দেওয়া আছে। এখানে হচ্ছে প্রথম একটা লম্বা মটরশুঁটি গাছ একটা খাটো মটরশুঁটি গাছের মধ্যে ক্রস ঘটালে প্রথম বংশধরে সবাই হচ্ছে লম্বা হচ্ছে। দেন আবার যদি ক্রস ঘটানো হয় সেক্ষেত্রে দেখবা যে 3টা লম্বা একটা খাটো হচ্ছে, 3টার মধ্যে একটা খাটো হচ্ছে, 4টার মধ্যে একটা খাটো হচ্ছে, 3টা লম্বা হচ্ছে। এই হচ্ছে বিষয়। ক্লিয়ার? ওকে, সো আসো এবার যে টপিকটা সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন। এবার যে টপিকটা ভাইয়া সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন। তো ডিএনএ অনুলিপন মানে কি? ডিএনএ অনুলিপন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি করা। ঠিক আছে, তো একটা কথা আমি বলে দিই, দেখো আমরা চাইলে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ বানাইতে পারি, একটা ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা যায়। এবং ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রসেসটার নাম হচ্ছে রেপ্লিকেশন। সো এখানে কোন প্রসেসটা দরকার হয়? এখানে যে প্রসেসটা দরকার হয় তার নাম হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন এ দেন মনে রাখো, এখানে এই ডিএনএ থেকে তৈরি হয় এমআরএনএ। কি তৈরি হয়? এমআরএনএ। এবং প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। এন্ড আরএনএ থেকে এখানে তৈরি হয় লাস্ট ওয়ান প্রোটিন। সো এখান থেকে তৈরি হয় প্রোটিন। এন্ড এই প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন। ওকে, সো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন। ঠিক আছে, সো এই হচ্ছে ডিএনএ থেকে আসলে কি হয়, ডিএনএ আমাদের কোন কাজে লাগে বলো তো? ডিএনএ আমাদের কাজে লাগে এটাই, ডিএনএ থেকে আলটিমেটলি আমাদের দরকার হয় যে প্রোটিন, প্রোটিন তৈরি করার কাজে লাগে। প্রশ্ন হতে পারে যে ভাই প্রোটিন আসলে কি, বা প্রোটিন তৈরি হয় কিভাবে, সেটা তো আমরা শিখবো এর পরের ক্লাসে শিখবো। এসএসসিতে উঠলে তুমি এগুলো জানতে পারবা প্রোটিনটা কিভাবে তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই প্রোটিনটা কি কাজে লাগে? দেখো, স্বাভাবিকভাবে এটা মনে হতে পারে যে প্রোটিনটা কি এমন, ডিএনএ থেকে আমরা প্রোটিন তৈরি করতেছি, এই প্রোটিনটাই আমাদের দেহের কাজে লাগে, প্রোটিনটাই আমাদের দরকার। প্রশ্ন হচ্ছে প্রোটিনটা কি এমন কাজ করতেছে? দেখো, আমাদের যে চুল এটা হচ্ছে প্রোটিন, আমাদের যে নখ প্রোটিন, লোম প্রোটিন, আমাদের চামড়া প্রোটিন, মাংস প্রোটিন, আমাদের হাড় প্রোটিন, তোমার মুখে যে লালার ভেতরে যে এনজাইম আছে সেটাও প্রোটিন, তোমার দেহের ভেতরে যা কিছু আছে সবই প্রোটিন। তাহলে দেখো তো ভাইয়া, ডিএনএ কেন এত গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এই কারণেই, ডিএনএ তৈরি করতেছে প্রোটিন। ডিএনএ আলটিমেটলি কি তৈরি করে বলতো? ডিএনএ থেকে আলটিমেটলি তৈরি হয় প্রোটিন। তো প্রোটিন দিয়ে যেহেতু আমাদের দেহ গঠিত, আর প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। দেখো, প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। জীবনের ভাষা। দেখো, আমাদের দেহকে প্রকাশ করার জন্য দরকার কিন্তু এই প্রোটিন, অ্যান্ড প্রোটিনটা তৈরি হচ্ছে ডিএনএ থেকে। সো এই কারণে ডিএনএ আমাদের দেহে এত বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এখন এই ডিএনএ আমাদের দেহে তৈরি করতে হবে বেশি বেশি। হ্যাঁ, অর্থাৎ একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ দরকার হবে। কেন দরকার হবে? কারণ কোষ বিভাজন হচ্ছে প্রতিনিয়ত। তাহলে একটা কোষ যখন দুইটা কোষে পরিণত হবে, তখন দুইটা কোষে তো ডিএনএ দরকার, তাই না? সো দুইটা কোষে ডিএনএ দেওয়ার জন্য ডিএনএ কেও ডাবল হইতে হবে। সো যেহেতু ডিএনএ এর এই ডাবল হওয়ার প্রসেসটাই হচ্ছে রেপ্লিকেশন প্রক্রিয়া। ক্লিয়ার? বা ডিএনএ অনুলিপন। অনুলিপন মানে হচ্ছে রেপ্লিকেশন। যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রসেসটার নামই হচ্ছে ডিএনএ
রেপ্লিকেশন। আচ্ছা, তো এটা কোন পদ্ধতিতে হয়, এটার আবিষ্কারককে মনে রাখো, এটার আবিষ্কারক হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্লিক। কত সালে? 1956 সালে ওয়াটসন ও ক্লিক নাকি ক্লিক, আচ্ছা এই বানানটা একটু দেখে তো, ওয়াটসন ও ক্লিক, মেবি ওয়াটসন ও ক্লিক কত সালে? 1956 সালে এই যে ডিএনএ রেপ্লিকেশন যে প্রসেসটা, এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, এটা কিন্তু প্রস্তাব করেন। ঠিক আছে, তাহলে এই ডিএনএ রেপ্লিকেশন এটা প্রস্তাব করেন কে? এটা প্রস্তাব করানো হচ্ছে ওয়াটসন ও ক্রিক। এবং এই ডিএনএ রেপ্লিকেশন কোন পদ্ধতিতে হয় বলতো? ডিএনএ রেপ্লিকেশন হয়, এটা কিন্তু অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। ডিএনএ রেপ্লিকেশন কোন পদ্ধতিতে হয়? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়। অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, সংরক্ষণশীল পদ্ধতি, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। প্রশ্ন হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি কি বলতো ভাইয়া? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি হচ্ছে, এখানে দেখো একটা হচ্ছে বেগুনি না, ধরে নাও যে এই যে এটা হচ্ছে একটা হেলিক্স, এটা হচ্ছে একটা হেলিক্স, আমি ধরলাম যে লাল, এটা হচ্ছে লাল হেলিক্স। ওকে, সো এটা হচ্ছে লাল হেলিক্স। তাহলে লাল হেলিক্সটা দেখো, এখানে এখানে হেলিক্স অবস্থায় ছিল, দুইটা অবস্থায় ছিল, মানে দুইটা সিঁড়ি পেঁচানো অবস্থায় ছিল। এখন এই দুটো সিঁড়ির মধ্যে একটা সিঁড়ি দেখো আলাদা হয়ে গেল, এই যে লাল সিঁড়ি যেটা, সেটা কেমন হয়ে গেছে দেখো তো ভাইয়া, এটা হচ্ছে আলাদা হয়ে গেছে। এই লাল সিঁড়িটা কেমন হয়ে গেল? আলাদা হয়ে গেল। এবং এইখানে আরেকটা সবুজ সিঁড়ি ছিল, ধরে নাও এই যে এই সিঁড়িটা হচ্ছে সবুজ সিঁড়ি, এই সিঁড়িটা হচ্ছে সবুজ সিঁড়ি। ওকে, সো এই যে এটা হচ্ছে সবুজ সিঁড়ি। আচ্ছা, তো ওইটা হচ্ছে সবুজ সিঁড়ি। এখন এই সবুজ সিঁড়ি এবং লাল সিঁড়ি, এটা কিন্তু এই ক্রোমোজোমের একটা ক্রোমোজোমের অংশ ছিল। এখন তারা কি হয়ে গেছে বলতো? তারা দুইজন আলাদা হয়ে গেছে একটা এনজাইমের প্রভাবে। এনজাইমটার নাম হচ্ছে হেলিকেজ এনজাইমের প্রভাবে এই দুইটা সিঁড়ি আলাদা হয়ে গেল। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি করা। তাহলে এই যে এই আলাদা হয়ে যাওয়া, লাল আলাদা হয়ে যাওয়া সিঁড়িটা যেটা, এখানে হচ্ছে সবুজ আলাদা হয়ে যাওয়া সিঁড়ি যেটা, এই দুটাতে এখন নতুন করে আরো একটা প্যাচ তৈরি করতে হবে, আরো একটা সিঁড়ি অ্যাড করতে হবে। ধরে নাও সেখানে হচ্ছে আমি হলুদ সিঁড়ি এবার অ্যাড করব। এই যে এখানে হলুদ সিঁড়ি, নতুন একটা সিঁড়ি অ্যাড করলাম। এখানেও ঠিক তেমনি নতুন একটা সিঁড়ি আমি অ্যাড করলাম। ওকে, তাহলে দেখো তো ভাইয়া, যখন হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে, এটা যখন কমপ্লিট হয়ে যাবে, পুরাটাই যখন আলাদা হয়ে যাবে, দেখো তো এইখানে হচ্ছে আমরা নতুন দুইটা ডিএনএ পাচ্ছি না? এখানে একটা ডিএনএ ছিল, এখন এখানে কয়টা ডিএনএ তৈরি হলো? একটা ডিএনএ থেকে মোট কয়টা ডিএনএ তৈরি হলো? নতুন দুইটা ডিএনএ তৈরি হলো। কেন এটাকে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলা হচ্ছে? এর কারণ হচ্ছে দেখো, এই যে ডিএনএটা, আগে যে ডিএনএটা ছিল সেখানে লালও ছিল, সবুজও ছিল, কিন্তু এইখানে যে ডিএনএটা তৈরি হলো সেখানে শুধুমাত্র লাল আছে, কিন্তু সবুজ কিন্তু নাই, হলুদ আছে। মানে অন্য একটা আমি দেখাচ্ছি, মানে লাল সবুজ এসব কোনো কিছু না, বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি যে লাল হেলিক্সটা এখানে আছে, আরেকটা নতুন হেলিক্স আসছে। এখানে দেখো, এখানে লাল আর সবুজ দুইটা ছিল, তাহলে এখানে কি আছে? শুধুমাত্র সবুজটা আছে, অন্য একটা নতুন হেলিক্স আসছে। ক্লিয়ার? তো অর্ধেকটা সংরক্ষিত আছে, অর্ধেকটা নতুন দিয়ে তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। দেন আসো মানুষের লিঙ্গ নির্ধারণ নীতি। দেখো এখানে মানুষের যে 23 জোড়া ক্রোমোজোম, কোন ক্রোমোজোমটা দেখতে কেমন সেটা দেখানো হয়েছে। তো এখানে মেয়েদের ক্ষেত্রে যে ক্রোমোজোমটা, এক্স এক্স যে ক্রোমোজোমটা, সেটা দেখো, সেটা হচ্ছে এই যে দুইটা হচ্ছে একই রকম, এটা হচ্ছে এক্স, এটাও এক্স। ঠিক আছে, এবং এক্স ক্রোমোজোমটা দেখো একটু বড়, মেয়েদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমটা কেমন? এক্স ক্রোমোজোমটা হচ্ছে বড়। আর ছেলেদের যে সেক্স ক্রোমোজোম সেটাকে বলা হচ্ছে এক্স ওয়াই। সো এক্স ক্রোমোজোমটা তো বড়ই, তো ওয়াই ক্রোমোজোমটা একটু আকারে ছোট। বুঝতে পেরেছ? তাহলে ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ নীতির ক্ষেত্রে তাহলে আমরা কি দেখতে পাইলাম বলতো? আমরা দেখতে পাইলাম যে এক্স এক্স হইলে মেয়ে হয়, আর এক্স ওয়াই হইলে সেটাকে আমরা বলি ছেলে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ধরে নাও এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে মাতা, এটা হচ্ছে পিতার চিহ্ন, ওটা হচ্ছে মাতার চিহ্ন। তাহলে একটা পিতা মাতার মধ্যে যখন বিয়ে হয় তখন ঘটনাটা কি ঘটে বলতো? সো পিতা মাতার মধ্যে যেহেতু বিয়ে হয়েছে, পিতার জিনোটাইপটা কেমন? জিনোটাইপ হচ্ছে এক্স ওয়াই। মাতার জিনোটাইপটা কেমন?
জিনোটাইপটা হচ্ছে XX। তাহলে এখান থেকে তৈরি হবে গ্যামিট, এখান থেকে তৈরি হয় কি, এখান থেকে তৈরি হয় গ্যামিট। সো এখানে গ্যামিটটা কেমন, গ্যামিটটা হচ্ছে XY, গ্যামিটটা কেমন XY, এখানে গ্যামিটটা কেমন XX, XX। সো 1 3 1 4 2 3 2 4, ক্লিয়ার? সো 1 3 1 4 2 3 2 4 করলে কি হচ্ছে দেখো তো, এখানে যদি আরেকটু সহজভাবে দেওয়া আছে তো আমি তারপরে সহজভাবে দেখাইলাম না, আমি হচ্ছে 1 3 1 4 2 3 2 4 আমিও সহজভাবে দেখাইছি, জাস্ট ওই সূত্রটা রিপিট করার জন্য, তোমাদের মনে আনার জন্য আমি এখানে মানে একটু বড় করতেছি আর কি। ঠিক আছে, তাহলে 1 3 মানে কি এক্স এক্স, 1 4 মানে কি এক্স এক্স, তাহলে দুটো হচ্ছে এক্স এক্স। 2 3 মানে কি এক্স ওয়াই, 2 4 মানে কি এটাও এক্স ওয়াই। ঠিক আছে, অর্থাৎ এই দুটো হচ্ছে মেয়ে, এই দুটো হচ্ছে ছেলে। অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি যে যখন একটা পুরুষ আর একটি স্ত্রীর মধ্যে বিয়ে হয় সেই ক্ষেত্রে তাদের সন্তান যেটা হয় মেয়ে হবে অথবা ছেলে হবে, এটাই বোঝাচ্ছি আমি। ঠিক আছে, এখানেও সেটাই বোঝাইছে যে এক্স ওয়াই অর্থাৎ পুরুষ আর একটা হচ্ছে স্ত্রীর মধ্যে যদি বিয়ে হয় তাদের সন্তান হয় মেয়ে হবে অথবা ছেলে হবে, এটাই তো হয়, তাই না? তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ নীতি। কিভাবে হচ্ছে সেটাও আমি দেখাইলাম, এই যে এইভাবে হচ্ছে। তো লিঙ্গ নির্ধারণ নীতি যদি বলে তাহলে এইভাবে একটা ক্রস দেখায় দিবা, শেষ, ক্লিয়ার? ওকে, তাহলে আসো সামনের দিকে যাই। এবারও আমরা দুইটা রোগ নিয়ে পড়বো, একটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা। তো বর্ণান্ধতা কি, বর্ণান্ধতার মধ্যে হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতায় সবচেয়ে বেশি দেখা যায়, লাল সবুজ বর্ণান্ধতা সবচেয়ে বেশি দেখা যায়, লাল সবুজ বর্ণান্ধতা সবচেয়ে বেশি দেখা যায়, সবচেয়ে বেশি দেখা যায়। ওকে, আচ্ছা, এখন কেন? কারণ আমাদের চোখে বিভিন্ন ধরনের পিগমেন্ট আছে, বিভিন্ন ধরনের কোন কোষ আছে, রড কোষ আছে, কোন কোষ আছে। তো এর মধ্যে কোনো পিগমেন্ট যদি অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে এই লাল আর সবুজ, কোনটা লাল রং কোনটা সবুজ রং, এটার মধ্যে আসলে পার্থক্য করা সম্ভব হয় না। তো দেখা যাচ্ছে যে তুমি বাজারে গেছো, বাজারে গিয়ে কোন এক বা তুমি হচ্ছে ধরে নাও যে রাস্তা দিয়ে চলতেছো, রাস্তাতে কি ইন্ডিকেটর থাকে না, তোমার রেড সিগন্যাল, তারপর হচ্ছে গ্রিন সিগন্যাল, এগুলো থাকে। সো যার হচ্ছে সমস্যা আছে, যার হচ্ছে এই দুটা রঙের মধ্যে পার্থক্য বুঝতে পারো না, লাল সবুজ রঙের মধ্যে যে বুঝতে পারো, অর্থাৎ যাদের হচ্ছে কালার ব্লাইন্ডনেস আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা হচ্ছে যে তারা যখন হচ্ছে ওই গ্রিন সিগন্যাল দেখবে তারা কিন্তু বুঝতে পারবে না যে পারবে না যে কখন গ্রিন সিগন্যাল দিচ্ছে বা কখন রেড সিগন্যাল দিচ্ছে। আবার তুমি ধরে নাও যে কাপড় কিনতে গেছো, কাপড় কিনতে গিয়ে তুমি লাল লাল জামা কিনতে গিয়ে তুমি আর চিনতে পারবা না যে কোনটা লাল জামা, বুঝতে পেরেছো? তো এরকম ঘটনা ঘটবে। তাহলে এই যে লাল সবুজ বর্ণান্ধতা, এটা কি, এটা হচ্ছে সবচেয়ে বেশি হয়। এবং যদি এই পিগমেন্টগুলা বেশি বেশি পিগমেন্ট অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে দেখবে যে লাল সবুজের সাথে সাথে আরো কিছু রং, সেগুলো কিন্তু মানে সেগুলো কিন্তু তুমি হচ্ছে শনাক্ত করতে ব্যর্থ হবে, ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে লাল সবুজ বর্ণান্ধতা আছে কিনা তোমার সেটা পরীক্ষা করার জন্য খুব সুন্দর একটা পরীক্ষা আছে। পরীক্ষাটা হচ্ছে এই যে এইখানে, এই যে এই পরীক্ষাটা, এই পরীক্ষাটার নাম হচ্ছে ইশিহারা টেস্ট। এই টেস্টটার নাম কি বলতে হয়? এই টেস্টটার নাম হচ্ছে ইশিহারা টেস্ট, ইশিহারা টেস্ট। তো ভাইয়া এই যে এই কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা এটা আসলে কি বলতো? এটা হচ্ছে একটা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। ওকে, সো এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হয় সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। দেখো এখানে আমরা মানুষের লিঙ্গ নির্ধারণ নীতি এখানে পড়েছি না? তো এখানে কি পড়েছে বলতো? মানুষের আচ্ছা এটা মনে হয় আমরা পড়ি নাই এখনো। সো দেখো মানুষের ক্রোমোজোম কত জোড়া? মানুষের ক্রোমোজোম এটা কত জোড়া বলো তো? মানুষের ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া, ক্রোমোজোম 23 জোড়া। মানুষের 23 জোড়া, এখন সব প্রাণীর যে 23 জোড়া বিষয়টা এমন না, বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম, ঠিক আছে? সো মানুষের হচ্ছে 23 জোড়া। এখন এই যে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে মোট 22 জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। 22 জোড়া ক্রোমোজোমকে কি নামে ডাকা হয়? এটাকে বলা হচ্ছে অটোজোম, অটোজোম। আর বাকি থাকে এক জোড়া, এই এক জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। সো এই যে এক জোড়া,
এই এক জোড়া ক্রোমোজোমকে কি বলা হয়? এদেরকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম, ক্রোমোজোম। তো এই যে এক জোড়া সেক্স ক্রোমোজোম, এটা কি কি আছে? একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই। এটা হচ্ছে এক জোড়া। হ্যাঁ, এখন এক্স এক্স থাকলে হচ্ছে মেয়ে হয়, আর এক্স ওয়াই থাকলে সেটাকে আমরা বলি ছেলে। এটা তো আমরা জানি অলরেডি, তাই না? এখন এই যে ওয়াই ক্রোমোজোমটা, এটা অনেক ছোট। ওয়াই ক্রোমোজোমের আকৃতি কেমন? এটা হচ্ছে অনেক ছোট। প্রথম কথা হচ্ছে এটা ছোট। আর এক্স ক্রোমোজোম, এটা দেখতে কেমন? এটা হচ্ছে একটু বড়, আকারে একটু বড়। যেহেতু এটা আকারে বড়, এখানে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেহেতু আকারে দেখো কোন একটা বড় জিনিস, সেখানে সমস্যা হওয়ার চান্স বেশি, কিন্তু ছোট জিনিস সেখানে সমস্যা হওয়ার চান্স কম। তো যেহেতু ওয়াই এক্স ক্রোমোজোম এটা হচ্ছে বড়, এখানে এখানে সমস্যা থাকার সম্ভাবনা অনেক বেশি। এবং এক্স ক্রোমোজোমে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। সমস্যার কারণে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, যেগুলোকে বলা হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। কি বলা হয়? সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। যেমন এখানে বর্ণান্ধতা যেটা, সেটা কিন্তু একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এই যে এখানে লাল সবুজ বর্ণান্ধতা যেটা, এটা কিন্তু একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, ডিসঅর্ডার। তাহলে এটা কি একটা গুরুতর সমস্যা না? বলতো, তুমি হচ্ছে লাল সবুজ চিনতেছ না। আচ্ছা, ইশিয়ারা টেস্টের মাধ্যমে কি কি করা হয় দেখো তো। এই যে এখানে একটা এখানে হচ্ছে একটা লেটার লেখা আছে। তুমি যদি বুঝতে পারো সেই লেটারটা কি, এখানে লেখা আছে 74। তুমি যদি ধরতে পারো তাহলে তুমি হচ্ছে ঠিক আছে, তোমার চোখ ঠিক আছে। আর যদি তুমি ধরতে না পারো এখানে কোন অক্ষরটা লেখা আছে, তাহলে তুমি ফেল করছো, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এটাকে বলা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা। এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এখন মনে রাখো, এটা হচ্ছে পুরুষের পুরুষের বেশি হয়। স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রীদের চেয়ে কাদের বেশি হয় বলো তো? মেয়েদের চেয়ে ছেলেদের বেশি হয়। কেন বেশি হয় একটু পরে বুঝতে পারবা। এবং এই যে ছেলেদের মধ্যে প্রতি 10 জনে একজন হচ্ছে কালার ব্লাইন্ড। হয়তো বাংলাদেশে দেখতে পাচ্ছ না, অন্যান্য কোনো দেশে থাকতে পারে, সবচেয়ে অনেক বেশি থাকতে পারে। তাহলে এটা হচ্ছে, আমি আমার আশেপাশে দেখিনি আসলে। তাহলে পুরুষের সম্পর্কে মনে রাখো, পুরুষে প্রতি 10 জনে, প্রতি 10 জনে একজন কালার ব্লাইন্ড। কালার ব্লাইন্ড, ওকে? এই কথাটা মনে রাখো। এবং এই কথাটাও মনে রাখো যে পুরুষে এই রোগটা বেশি হয়, স্ত্রীদের কম হয়। হ্যাঁ, বা মেয়েরা খুব বেশি, সাধারণত মেয়েরা এই রোগে আক্রান্ত হয় না বললেই চলে। সো আমরা বুঝবো এবার যে কেন মেয়েরা আক্রান্ত হচ্ছে না, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো, একটু ভালো করে বোঝো। ধরে নাও এক্স এক্স ক্রোমোজোমের সমস্যার কারণে তো এই রোগগুলো হয়, তাই না? এই এক্স ক্রোমোজোমে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এখন ধরে নাও যে এক্স এক্স হচ্ছে স্বাভাবিক জিন, কিন্তু আমি যদি বলি এক্স সি, হ্যাঁ, সি মানে হচ্ছে কালার ব্লাইন্ড। তার মানে কি এক্স সি মানে কি সেই জিনের সমস্যা আছে, সেই ক্রোমোজোমটাতে সমস্যা আছে। অর্থাৎ কোনো একটা মানুষের মধ্যে যদি এক্স সি থাকে, তাহলে সে তার তার হচ্ছে ওই ক্রোমোজোমটাতে সমস্যা আছে, এতটুকু ধরে নাও, বা এতটুকু বুঝবো আমরা, ঠিক আছে? তাহলে কোনো একটা মানুষের জিন যদি এক্স ওয়াই হয়, এক্স ওয়াই মানে তো ছেলে, এবং সে ছেলেটা হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক, তাই কিনা? তাহলে এক্স ওয়াই মানে হচ্ছে স্বাভাবিক পুরুষ। স্বাভাবিক স্বাভাবিক পুরুষ। আচ্ছা, আমি যদি বলি এক্স এক্স, তার মানে কি স্বাভাবিক স্ত্রী বা স্বাভাবিক মহিলা। স্বাভাবিক মহিলা। আচ্ছা, কিন্তু আমি যদি বলতাম যে এক্সি এক্সি, আমি যদি বলতাম ভাইয়া এক্সি এক্সি, দুটাই হচ্ছে এক্সি, অর্থাৎ এক্সি মানে তো খারাপ জিন, কালার ব্লাইন্ডের জিন। তো এক্সি এক্সি মানে কি? এটা হচ্ছে বর্ণান্ধ মহিলা। এটা কি? এটা হচ্ছে বর্ণান্ধ বর্ণান্ধ মহিলা। বর্ণান্ধ মহিলা, ওকে? আমি যদি বলতাম এক্সি ওয়াই, দেখো এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই জিনে তো সমস্যা থাকে না, এক্সি তে সমস্যা থাকলে কি সেই বর্ণান্ধ। তাহলে এই পুরুষটা কেমন বলতো? বর্ণান্ধ পুরুষ। তাইলে এক্সি ওয়াই আছে, তার মানে কি বর্ণান্ধ পুরুষ। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বলতো ভাইয়া, এক্সি এক্স স্ত্রীদের ক্ষেত্রে এটা তো বুঝতে পারতো যে এক্স এক্স মানে হচ্ছে স্ত্রী, এখন বা মহিলা। তো একটা এক্স খারাপ, একটা এক্স এর সমস্যা আছে, আর একটা এক্স ভালো আছে। তাহলে কি সেই মেয়েটা কি, সেই মহিলাটা কি বর্ণান্ধ হবে? অবশ্যই হবে না। সেই মহিলাটা কি হবে জানো? সেই মহিলাটা হবে বাহক। বাহক, হ্যাঁ, কেন বাহক? তাহলে বাহক মহিলা। মহিলা কেন বাহক মহিলা? এর কারণ হচ্ছে, দেখো এখানে শুধুমাত্র এক্সই আছে, একটা এক্সই আছে, কিন্তু আরেকটা এক্স তো ভালো আছে,
অপর ক্রোমোজোম ভালো আছে, তাহলে ওই অপর যে ক্রোমোজোমটা সেটা ভালো থাকার কারণে সেই মহিলাটা স্বাভাবিকই হবে, স্বাভাবিক তবে বাহক হবে, তার দেহের মধ্যে এই জিনটা আছে, তার সন্তানের কিন্তু এই রোগটা হতে পারে, তার এই রোগটা নাই, কালার ব্লাইন্ড সে না, কিন্তু তার সন্তানের হইতে পারে, এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি এবার একটা ক্রস ঘটাই, এবার যদি একটা ক্রস ঘটাই একটা মহিলা এবং একটা পুরুষের মাঝখানে, আচ্ছা সো এটা হচ্ছে পুরুষের চিহ্ন এন্ড এটা হচ্ছে স্ত্রীদের চিহ্ন, তাহলে ফিনোটাইপ কেমন? ফিনোটাইপ, সো তুমি যে কোনো ফিনোটাইপ ধরতে পারো, যে কোনো তোমার বইয়ে কোনটা আছে সেটা দিয়ে ক্রস ঘটা। আমি ধরলাম যে তুমি ক্রস ঘটাইতে চাইতেছো একটা স্বাভাবিক পুরুষের সাথে একটা হচ্ছে বাহক মহিলার, আচ্ছা একটা বর্ণান্ধ পুরুষের সাথে একটা বাহক মহিলা তুমি ক্রস ঘটাও। হ্যাঁ, তাহলে কার কার মধ্যে ক্রস ঘটাবো বলো তো? এটা হচ্ছে বর্ণান্ধ পুরুষ, পুরুষটা হচ্ছে বর্ণান্ধ, তাহলে বর্ণান্ধ পুরুষ, পুরুষ এর সাথে ক্রস ঘটাবো বাহক মহিলা, বাহক মহিলা, তাহলে আমরা কি পাবো বলতো? তাহলে এখানে জিনোটাইপ কি হবে? কার জিনোটাইপ কেমন? জিনোটাইপ, তাহলে দেখো তো ভাইয়া বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ কেমন? এক্সি ওয়াই, তাই কিনা? সো এটা হচ্ছে এক্সি ওয়াই, এটা হচ্ছে এক্সি ওয়াই। বাহক মহিলা, বাহক মহিলার জিনোটাইপ কেমন? বাহক মহিলা, বাহক মহিলা এক্সি এক্স, ওকে? সো বাহক মহিলার জিনোটাইপটা হচ্ছে এক্সি এক্স। এবার আসো, এখান থেকে তৈরি হবে গ্যামিট, এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে গ্যামিট। সো গ্যামিটটা কেমন? এখানে জাস্ট ভাগ হয়ে যাবে, এখানে তৈরি হবে এক্সি, এখানে তৈরি হবে ওয়াই, এখানে কি তৈরি হবে দেখো তো? এক্সি, এখানে আরো থাকবে এক্স। সো এই হচ্ছে গ্যামিট। এখন 1 3 13 14 23 24, 13 14 23 24, তাহলে এই যে 1 3 1 4 2 3 2 4, অর্থাৎ এক্সি এক্সি 1 3 এক্সি এক্স 1 4 এক্সি ওয়াই এবং এক্স ওয়াই। তাহলে তার সন্তানরা কেমন হবে দেখো তো ভাইয়া? সন্তানরা কেমন হবে এইবার একটু খেয়াল করে দেখো। তার সন্তানরা এক্সি এক্সি, তার মানে কি যে একটা দুইটা মেয়ের মধ্যে তার মেয়ে কয়টা হবে, মানে মেয়ে কয়টা হবে না, মেয়েগুলার মধ্যে মেয়েগুলা কেমন হইতে পারে দেখো, মেয়েগুলার মধ্যে একজন হতে পারে, একজন হতে মানে মেয়ে যদি 4টা হয় তাহলে এর 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 মধ্যে যে কোনো, বা একটা হইলে এই 4টার মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে? কেমন কেমন হইতে পারে দেখো? এক্সি এক্সি মানে কি? বর্ণান্ধ মহিলা, তাহলে মেয়েগুলা হয় বর্ণান্ধ মহিলা হইতে পারে, বর্ণান্ধ হইতে পারে, বর্ণান্ধ মেয়ে হতে পারে। আচ্ছা এক্সি এক্স তার মানে কি? বাহক মেয়ে, বাহক মেয়ে হইতে পারে। আচ্ছা এক্সি ওয়াই বর্ণান্ধ পুরুষ হইতে পারে, বর্ণান্ধ পুরুষ হইতে পারে, বর্ণান্ধ পুরুষ। এবং এক্সি সরি এক্স ওয়াই তার মানে কি? একদম স্বাভাবিক পুরুষ হইতে পারে, স্বাভাবিক পুরুষ এমন হইতে পারে। সিম্পল কথা, ক্লিয়ার? বুঝতে পেরেছো ভাইয়ারা? ওকে, তো তোমাকে এখানে যদি আমি দিতাম যে স্বাভাবিক পুরুষ আর বাহক মহিলা এদের মধ্যে ক্রস ঘটাও, ঘটাবা, ঘটায় তুমি দেখবা যে কার কি হচ্ছে, হ্যাঁ সন্তানগুলো কেমন হচ্ছে, এই জিনিসগুলো তুমি হচ্ছে এখন ইজিলি তুমি কিন্তু পারবা, ঠিক আছে? এগুলো এখন আর কঠিন না আশা করি, ঠিক আছে? তাহলে আসো আমরা সামনের দিকে যাই, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। সো থ্যালাসেমিয়া এটা কিন্তু আর সেক্স লিঙ্কড ডিসঅর্ডার থাকলো না, এটা হচ্ছে অটোজোমাল ব্যাধি, এই কথাটা মনে রাখো। সো এই থ্যালাসেমিয়াটা কেমন ভাইয়া? থ্যালাসেমিয়াকে বলা হচ্ছে অটোজোমাল ব্যাধি, এটা হচ্ছে অটোজোমাল, অটোজোমাল ব্যাধি। এটা কেমন? এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা অটোজোমাল ব্যাধি, এই কথাটা মাথায় রেখো। আচ্ছা, অর্থাৎ অটোজোম দ্বারা এটা হয়ে থাকে। এখন এই থ্যালাসেমিয়া কি বলতো? এই থ্যালাসেমিয়া হচ্ছে একটা এই থ্যালাসেমিয়াটা হচ্ছে রক্ত, লোহিত রক্তকণিকার একটা রোগ, ঠিক আছে? এই থ্যালাসেমিয়া হইলে কি হয়? লোহিত রক্তকণিকা ঠিকঠাক মতো উৎপন্ন হয় না, এবং যার ফলে কি হয়? রক্ত শূন্যতায় ভোগে বা রক্ত স্বল্পতায় ভোগে কোনো একটা শিশু, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই লোহিত রক্তকণিকা তৈরি করে 2 ধরনের কোষ, একটা হচ্ছে আলফা কোষ আর একটা হচ্ছে বিটা কোষ, ঠিক আছে? সো আলফা গ্লোবুলিন এন্ড বিটা গ্লোবুলিন। সো আরবিসি তৈরি করে, আরবিসি তৈরি করে 2 ধরনের কোষ,
কোষ, একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন, আলফা গ্লোবিউলিন, আর একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন। সো এখানে বিটা গ্লোবিউলিন যেটা, বিটা গ্লোবিউলিন দ্বারা যে থ্যালাসেমিয়া হয় সেটাকে বলা হয় কুলির থ্যালাসেমিয়া। বিটা গ্লোবিউলিন দ্বারা যে থ্যালাসেমিয়া হয় সেটাকে কি বলা হয় ভাইয়া? সেটাকে বলা হয় কুলির থ্যালাসেমিয়া। এটা হচ্ছে কুলির থ্যালাসেমিয়া, কুলির থ্যালাসেমিয়া। এবং বাংলাদেশে কতগুলা থ্যালাসেমিয়া রোগী কতগুলা রোগী থ্যালাসেমিয়া নিয়ে শিশু জন্ম নেয়? প্রায় 7,000 থ্যালাসেমিয়া শিশু জন্ম নেয় প্রতি বছর। বুঝতে পেরেছো? এই কথাটাও মনে রাখো। ঠিক আছে। তো এই যে আরবিসি তৈরি, এই আরবিসি যদি হচ্ছে এই যে আলফা বিটা গ্লোবিউলিন, হ্যাঁ, এই কোষগুলো যদি অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে এই থ্যালাসেমিয়া দেখা যাইতে পারে। বুঝতে পেরেছো? হয় আলফা থ্যালাসেমিয়া হবে অথবা বিটা থ্যালাসেমিয়া বা কুলির থ্যালাসেমিয়া হবে। অর্থাৎ এখানে লোহিত রক্তকণিকাটা উৎপন্নই হবে না। আর লোহিত রক্তকণিকা যদি উৎপন্ন না হয় সেই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে হচ্ছে রক্ত স্বল্পতা জাতীয় রোগ হবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এখন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমাদের মেন যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এখানে ক্রস ঘটানো শিখতে হবে। এখন এইখানে মনে রাখো এটা যেহেতু অটোজোমাল ব্যাধি, এখানে আর এক্স ওয়াই কাজে লাগবে না, এখানে আর এক্স ওয়াই দরকার হবে না। কেন দরকার হবে না? কারণ এটা তো আর সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না, অর্থাৎ এক্স ওয়াই আমাদের দরকার না, আমাদের দরকার কি? অটোজোম। দরকার কি? অটোজোম। এখন এই ছকটা একটু খেয়াল করে দেখো, এই ছকে পুরুষের ক্ষেত্রে কি বলা আছে? স্বাভাবিক পুরুষের জিনোটাইপটা কেমন, বা সুস্থ পুরুষের জিনোটাইপটা কেমন? ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। নারীর ক্ষেত্রেও ঠিক সেম, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। যদি বাহক বলা হয়, বাহক পুরুষের ক্ষেত্রে জিনোটাইপটা কেমন হয়? ক্যাপিটাল আর স্মল আর। বাহক স্ত্রীর ক্ষেত্রেও কি? ক্যাপিটাল আর স্মল আর। আর যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয় সেক্ষেত্রে কি? স্মল আর। এই কয়েকটা কথা মনে রাখো। ঠিক আছে? অর্থাৎ ক্যাপিটাল আর মানে হচ্ছে স্বাভাবিক, ক্যাপিটাল আর স্মল আর থাকলে হচ্ছে বাহক, এটা হচ্ছে স্বাভাবিক। আর যদি স্মল আর হয় তার মানে কি? আক্রান্ত। এই কথাটা মনে রাখো। তাহলে এইবার যদি আমি হচ্ছে একটা ক্রস ঘটাই, কার মধ্যে? একটা হচ্ছে পুরুষের মধ্যে এবং আরেকটা হচ্ছে নারীর মধ্যে। তাহলে এই পুরুষটা কেমন? আমি ধরে নিলাম যে সে হচ্ছে বাহক। স্ত্রীটা কেমন? সেও হচ্ছে বাহক, ধরে নিলাম সে হচ্ছে কি? সে হচ্ছে বাহক। সো এইখানে যদি এবার ক্রস ঘটাই, ক্যাপিটাল আর ক্রস ক্যাপিটাল আর স্মল আর, দুইজনের মধ্যে যদি ক্রস ঘটাইলে দেখো এবার দুইটা হচ্ছে গ্যামিটে পরিণত হবে, ক্যাপিটাল আর স্মল আর। দুইটা ভাগ হয়ে যাবে, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এবার যদি তুমি হচ্ছে 13, 14, 23, 24 অ্যাপ্লাই করো, 13, 14, 23, 24 এবার যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি কি পাবা? দেখো তো, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। তো এখানে ক্যাপিটাল আর মানে কি? এই সন্তানের জিনোটাইপ যদি এমন হয় তাহলে সেই সন্তানটা হবে স্বাভাবিক। সন্তানের জিনোটাইপ এমন হইতে পারে, অর্থাৎ 100% সন্তানের মধ্যে 50% সন্তান হবার সম্ভাবনা হচ্ছে বাহক। ক্যাপিটাল আর স্মল আর থাকলে কি? সেই সন্তানটা হবে বাহক। অর্থাৎ 50% চান্স আছে যে সেই সন্তানটা হবে বাহক। স্বাভাবিক হওয়ার চান্স কত? 25%। আবার এখানে হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত হবার চান্স কত? তাহলে চারটাকে যদি তুমি 100% ধরো, 25% হচ্ছে আক্রান্ত হবার চান্স। সো আক্রান্ত হবার চান্স কত? আক্রান্ত হবার চান্স কিন্তু 1/4। এইভাবে ধরতে পারো যে 1/4 আক্রান্ত হবার চান্স হচ্ছে 1/4, 4 ভাগের 1 ভাগ। এখানে আক্রান্ত হবার সম্ভাবনা কত? 4 ভাগের 2 ভাগ, আর 4 ভাগের 2 ভাগ। আর এখানে স্বাভাবিক হবার সম্ভাবনা কত? 4 ভাগের 1 ভাগ স্বাভাবিক হবার সম্ভাবনা আছে। ক্লিয়ার বিষয়টা? ওকে, তো এই হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত। দেন আসো আমাদের যে টপিকটা সেটা হচ্ছে বিবর্তন। এখান থেকে এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ টপিক না, জাস্ট কিছু কথা তোমার মাথায় রাখতে হবে, বিশেষ করে ডারউইনের যে মতবাদ সেটা একটু মাথায় রাখতে হবে। দেখো, সো
জিন কি সেটা তো আমরা আগে জেনেছি, তাই না? সো জিন হচ্ছে ক্রোমোজোমের ছোট্ট একটা অংশ। এই যে ক্রোমোজোমের ছোট্ট একটা অংশ, সেটাকে আমরা বলি জিন। জিন এখন জিন 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 কি বলতো? জিন হচ্ছে আসলে একটা ডিএনএ, একটা ডিএনএ, তাই কিনা? আর ডিএনএ এর মধ্যে কি লেখা থাকে বলতো? ডিএনএ এর মধ্যে আসলে থাকে মেসেজ। ডিএনএ এর মধ্যে এই যে এখানে থাকে এ টি সি জি, জি এ সি সি এ জি, এভাবে মেসেজ লেখা থাকে, তাই তো? তাহলে ডিএনএ এর মধ্যে মেসেজ লেখা থাকে, সেই মেসেজটা পড়ে পড়ে প্রোটিন তৈরি করা হয়। এই যে একটু আগে যে আমি বলেছি তোমাদেরকে যে প্রোটিন তৈরি হয়, ডিএনএ থেকে আসলে প্রোটিন তৈরি হয়। আচ্ছা, তো ধরে নাও এইখানে এই প্রোটিনগুলা কিভাবে তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে ডিএনএ এর মধ্যে মেসেজ লেখা আছে তাই। তো বরফের দেশে বরফের দেশে কয়েকটা ভাল্লুকের কথা চিন্তা করো। ধরে নাও এই যে ডাইনোসর, ঠিক আছে? এই যে পোকেমনের যে হচ্ছে, এই যে এটার নাম কি দেখো তো ভাইয়া? নাম হচ্ছে চারমান্ডার। ওকে, সো এই চারমান্ডার ধরে নাও সে হচ্ছে বরফের দেশে বাস করে। আচ্ছা, এটার কথা বাদ দাও, তিনটা ভাল্লুকের কথা চিন্তা করো। তিনটা ভাল্লুক কোথায় বাস করতেছে বলো তো? বরফের দেশে বাস করতেছে, যাদের কালার হচ্ছে হলুদ। এই যে এরকম হলুদ কালার। এখন বলো তো ভাইয়া, বরফ হচ্ছে সাদা। এখন সাদা বরফের মধ্যে যদি ভাল্লুক থাকে হলুদ কালারের, সে কি অন্যান্য প্রাণীদের চোখে, যারা হচ্ছে শিকার করবে ভাল্লুকে তো নর্মালি কেউ শিকার করে না, তারপরে ধরে নাও যে ভাল্লুককে কেউ একজন শিকার করবে, তাহলে শিকারীর চোখে ওই ভাল্লুকটা ধরা পড়ার চান্স বেশি, তাই কিনা? আচ্ছা, এখন এই ভাল্লুকের হলুদ কালার কেন হচ্ছে? কারণ হচ্ছে তার জিনের মধ্যে লেখা আছে, জিনের মধ্যে এই যে এরকম টাইপ করে লেখা আছে যে হ্যাঁ, এই ভাল্লুকের কালার হচ্ছে হলুদ। ক্লিয়ার? তো জিনের মধ্যে এই বিষয়টা লেখা থাকে, এই যে এইভাবে টাইপ করে লেখা থাকে। জিন মানে কি? ডিএনএ। ডিএনএ এর মধ্যে এরকম লেখা থাকে, মেসেজ লেখা থাকে। এইভাবে মেসেজ লেখা থাকে যে এই ডিএনএ এর কালারটা কেমন হবে, বা সরি, এই ভাল্লুকের কালারটা হবে হলুদ। এখন ধরে নাও যে যখন হলুদ কালারের ভাল্লুক তৈরি হচ্ছে, সেই সময়ে এই ভাল্লুকটা শিকারীর হাতে মারা পড়তেছে, যেহেতু সে হলুদ, সাদা রঙের মধ্যে ভালো মতো দেখা যাচ্ছে তাকে। আচ্ছা, এখন হাজার হাজার বছরের বিবর্তনে ভাল্লুক ভাল্লুক হচ্ছে এই যে হাজার হাজার বছরের বিবর্তনে সাদা জায়গাতে থাকতে থাকতে হঠাৎ করে ধরে নাও যে তার নিজের মধ্যে একটা চেঞ্জ চলে আসলো। কি হয়ে গেল বলতো? তার নিজের মধ্যে একটা চেঞ্জ চলে আসলো, যে এইখানে ধরে নাও যে এরকম সিকোয়েন্স লেখা থাকলে সেটা হচ্ছে হলুদ, কিন্তু এই সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেল। ধরে নাও এখানে এ ছিল, এর জায়গায় টি চলে আসলো। হ্যাঁ, এখানে আরো কিছু চেঞ্জ হয়ে গেল। এখানে এ ছিল, এই জায়গাতে টি চলে আসলো। হ্যাঁ, এখানে জি ছিল, জি সি হয়ে গেছে। হ্যাঁ, এরকম বেশ বেশ কিছু চেঞ্জ চলে আসলো তার ডিএনএ এর মধ্যে। যখন ডিএনএ এর মধ্যে চেঞ্জ চলে আসলো, হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই ভাল্লুকটা হলুদ আর থাকতেছে না, হলুদ থেকে হয়ে যাচ্ছে সাদা। হলুদ থেকে তার পরবর্তী বংশধর ধরেন হাজার হাজার বছর ধরে বিবর্তনের ফলে সেই ভাল্লুকটার কালার হয়ে গেল কি? কালার হয়ে গেল সাদা। তাহলে দেখো তো এইবার কি সাদা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য, উন্নত বৈশিষ্ট্য। এবং এই উন্নত বৈশিষ্ট্য কিন্তু এখন আস্তে আস্তে উন্নত হয়ে যাচ্ছে, যেহেতু তার মানে কি ভাল্লুকটা কিন্তু আর সহজে শিকারীর হাতে ধরা পড়বে না, যেহেতু বরফের রং সাদা, ভাল্লুকটাও সাদা হয়ে থাকবে। অর্থাৎ এটা তার উন্নত বৈশিষ্ট্য হইল। অর্থাৎ এই যে বিবর্তন, এই ঘটনাটা কি বলা হচ্ছে? মিউটেশন। মিউটেশন মানে কি? মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন। মিউটেশন মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন বা অভিব্যক্তি। অভিব্যক্তি, এই যে অভিব্যক্তি, এখানে যে এই যে পরিবর্তনটা হইলো, এখানে এর জায়গায় টি হয়ে গেল, সো এই বিষয়টাকে বলা হচ্ছে মিউটেশন। এবং মিউটেশনের ফলে কি হচ্ছে বলতো? পরিবর্তিত হয়ে যাচ্ছে কোন একটা জীব আস্তে আস্তে কিছু একটা বৈশিষ্ট্য। ধরে নাও যে তুমি পানিতে বাস করা শুরু করলা, তুমি তো মাটিতে থাকো, তাই না? এখন হঠাৎ করে পানিতে বাস করা শুরু করলা। এখন এইভাবে বাস করতে 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 ধরে নাও যে তোমার হাজারটা প্রজন্ম পরে, হাজারটা প্রজন্ম ধরে তুমি হচ্ছে পানিতে বাস করতেছো। করতে করতে ধরে নাও যে তোমার জিনের মধ্যে এমন একটা পরিবর্তন চলে আসলো, তোমার হচ্ছে লেজ গজায় গেল। ঠিক আছে? সো এই যে দেখো, এটা একটা পরিবর্তন। এই পরিবর্তনকে বলা হচ্ছে বিবর্তন। ক্লিয়ার? সো এই যে ইভলভিয়ার বা ইভলভারি, এই ইভলভারি শব্দটা থেকে কিন্তু এই বিবর্তন শব্দটা আসছে। হ্যাঁ, ডারউইনের মতবাদ এখানে বলা আছে। সো ইভলভারি মানে কি? বিবর্তন। বিবর্তন মানে কি? দেখো, এই যে এই চারমান্ডার থেকে কি তৈরি হচ্ছে? চারমেলন তৈরি হচ্ছে। হ্যাঁ, এখান থেকে বিবর্তিত হয়ে কি তৈরি হচ্ছে? চারিজাট তৈরি হচ্ছে। ঠিক আছে? সো এই যে দেখো, ছোট থেকে আস্তে আস্তে পাওয়ারফুল হচ্ছে, এটা হচ্ছে বিবর্তন। ক্লিয়ার? আচ্ছা, দেন ডারউইনের মতবাদ। তো তোমাদের অনেক বড় একটা টপিকের মধ্যে ডারউইনের মতবাদটা, এটা একটু রিডিং দিবা তাইলেই হবে। ঠিক আছে?
তোমার খুব বেশি মুখস্থ করারও দরকার নাই, এই টপিকটা অন্তত খালি রিডিং দিবা, রিডিং দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা এতক্ষণ ধরে যা কিছু পড়ছি সেগুলো হচ্ছে পড়ার গল্প, মানে বোঝার পড়া। আর এগুলো হচ্ছে এটা হচ্ছে একটা মানুষের মতবাদ, তার মতবাদ যে সম্পূর্ণ ঠিক এটাও ধরে নেওয়ার কিছু নাই, তার অনেক সীমাবদ্ধতা আছে, বেশিরভাগই ভুল। ঠিক আছে, সো যাই হোক, ডারউইনের দৃষ্টিতে প্রকৃতিতে সংঘটিত সাধারণ সত্যগুলা কি কি? দেখো, এই পয়েন্টগুলো অন্তত শুধুমাত্র মুখস্থ রাখবা, এই পয়েন্টগুলো এখানে যে কটা আছে সেই কটা মুখস্থ রাখবা। তাহলে প্রথমটা কি দেখো, অত্যাধিক হারে বংশবৃদ্ধি। দেখো, যখন কোনো একটা জীব কোথাও বাস করে সে কিন্তু বংশবৃদ্ধি করে। সো কোন একটা জীব চাই যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা, যেমন মৌমাছির একটা চাকে দেখো কত লক্ষ মৌমাছি থাকে একটা চাকে, তাই না? বা একটা পিঁপড়ার কথা চিন্তা করো, সো পিঁপড়ারা কি করতেছে বলো তো, বংশবৃদ্ধি করতেছে। তাহলে কোন একটা জীব অলওয়েজ চাই যে তার বংশবৃদ্ধি হোক। কোন একটা জীব, মানুষই একমাত্র হয়তো বা ব্যতিক্রমধর্মী জীব যারা চায় যে বংশবৃদ্ধি না হোক, বংশবৃদ্ধি ক্ষতি। কিন্তু পৃথিবীতে অন্যান্য যত জীব আছে সবাই চায় কি, বংশবৃদ্ধি হোক। আচ্ছা, তো অত্যাধিক হারে বংশবৃদ্ধি হচ্ছে, আচ্ছা, সো প্রতিটা জীব চায় বংশবৃদ্ধি করতে। এবং যখন বংশবৃদ্ধি হচ্ছে, ধরে নাও একটা বনের মধ্যে হরিণের পরিমাণ বেড়ে গেল, এখন হরিণ ধরে নাও যে অনেক বেশি হয়ে গেছে, এত বেশি হয়ে গেছে যে তারা আর খাবার পাচ্ছে না। হরিণের বেশি হয়ে গেলে তো খাবার লাগবে, তাই না? তার মানে কি, খাবারের একটা সীমাবদ্ধতা তৈরি হবে, খাবার সীমিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যখন বংশবৃদ্ধি অত্যাধিক হারে হবে সেই সময় কি হবে, সীমিত খাদ্য হবে এবং বাসস্থানটা সীমিত হয়ে যাবে, থাকারও তো জায়গা লাগবে, তাই কিনা? এই সময় শুরু হবে অস্তিত্বের জন্য সংগ্রাম। এখন এই সংগ্রামটা হইতে পারে আন্তঃপ্রজাতিক, হইতে পারে অন্তঃপ্রজাতিক, এবং পরিবেশের সাথে সংগ্রাম। তো দেখো, একটা হচ্ছে এর মধ্যে হরিণের সংখ্যা অনেক বেশি বেড়ে গেল। ঠিক আছে, বা একটা নদীর কথা চিন্তা করো, একটা নদীতে একটা মাছ কিন্তু ধরে নাও যে কোনো একটা মাছ, ইলিশ মাছ, সে কিন্তু লক্ষ লক্ষ ডিম পারে, তাই না? তাহলে নদীতে তো অনেকগুলো ইলিশ মাছ আছে, বা যে কোনো মাছের কথা চিন্তা করো, একটা মাছ কিন্তু লক্ষ লক্ষ ডিম পারে। সো একটা মাছই লক্ষ লক্ষ ডিম পারতেছে, তাহলে এরকম লক্ষ লক্ষ মাছ আছে না, তারাও তো লক্ষ লক্ষ ডিম পারতেছে। তাহলে দেখো তো, একটা মাছে তাহলে যদি এই সবগুলা মাছ একসাথে ডিম পারে, তাহলে সবগুলা ডিম থেকে যদি সবগুলা বাচ্চা তৈরি হয়, তাহলে এই মাছ দিয়েই তো, ওই মাছটা দিয়ে তো পুরা নদী ভরে যাবে, তাই কিনা? তো যখন হচ্ছে যে এরকম বংশবৃদ্ধি উচ্চ হারে হচ্ছে, সেই সময় খাদ্যটা সীমিত হয়ে যাচ্ছে, বাসস্থান সীমিত হয়ে যাচ্ছে, সেই সময় সংগ্রাম তৈরি হবে তাদের মধ্যে, অস্তিত্বের জন্য সংগ্রাম। অর্থাৎ এই মাছগুলা এখন লড়া শুরু করবে, খাদ্যের জন্য, বাসস্থানের জন্য, এই দুটা জিনিসের জন্য লড়াই করা শুরু করবে। এখন এই লড়াইটা তিন ধরনের হতে পারে। এটা হতে পারে পরিবেশের সাথে লড়াই, ধরে নাও যে প্রতিকূল পরিবেশ তৈরি হয়ে গেল। ঠিক আছে, প্রতিকূল পরিবেশ তৈরি হয়ে গেলে, ধরে নাও যে পানির পরিমাণটা, নদীতে পানির পরিমাণ কমে গেল, সেক্ষেত্রে কি মাছগুলো বিপদে পড়ে যাবে না? তাহলে বিপদে পড়ে গেল, এখন সব মাছ কিন্তু টিকে থাকতে পারবে না, নদীতে পানির পরিমাণ কমে গেলে কিছু মাছ টিকে থাকবে, কিছু মাছ মারা যাবে। সো এই যে যারা টিকে থাকলো, তারাই তো হচ্ছে, যারা টিকে থাকলো তারা হচ্ছে বেঁচে গেল, তাই কিনা? হ্যাঁ, তাহলে এই যে এটা হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম, পানির পরিমাণ কমে যাচ্ছে, প্রতিকূল পরিবেশ হয়ে যাচ্ছে, সেই সময় কিছু মাছ মারা যাচ্ছে, কিছু মাছ বেঁচে থাকতেছে। অন্তঃপ্রজাতিক সংগ্রাম, নিজেদের মধ্যে সংগ্রাম, তাহলে খাদ্য নাই, তখন দেখবে যে নিজেরাই নিজেদের জন্য সংগ্রাম করতেছে। অর্থাৎ ধরে নাও যে রূপচাঁদা মাছ বা ইলিশ মাছের খাদ্য কমে গেছে, তাহলে কি নিজেদের মধ্যে মারামারি লাগাই দিবে না? যতটুকু খাবার আছে সবগুলা মাছ খাইতে চাইবে, নিজেদের মধ্যে মারামারি লেগে দিবে। তো সেই সময় দেখা যাবে যে মাছগুলা বেশি শক্তিশালী, সেই মাছগুলা খাবার পাইতেছে, যারা হচ্ছে কম শক্তিশালী তারা মারা যাবে। ঠিক আছে, তারা খাবার না খেয়ে মারা যাবে। আন্তঃপ্রজাতিক সংগ্রাম মানে কি, দুইটা আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম। ধরে নাও যে ইলিশ মাছেরও খাদ্য দরকার, রূপচাঁদা মাছেরও খাদ্য দরকার, বা তুমি ধরো হাঙর মাছের খাদ্য দরকার, ইলিশ মাছেরও দরকার, হাঙর মাছেরও দরকার। ঠিক আছে, সো ইলিশ মাছ কি খাদ্য, দুইজন মনে করে একই টাইপের খাবার খায়, তো ইলিশ মাছ যেহেতু আকারে ছোট, সে খাদ্য পাচ্ছে না, হাঙর মাছ খেয়ে নিচ্ছে সব খাদ্য। তাহলে দেখো, দুইটা আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম, সেটাকে বলা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। হ্যাঁ, আরো সহজ করা যায়, যেমন হচ্ছে হরিণ বা বাঘ আর সিংহের কথা কল্পনা করো। সো বাঘ আর সিংহ, তারা তো একই ধরনের খাবার খায়, তাই না? তো এদের মধ্যে আন্তঃপ্রজাতিক সংগ্রাম মানে কি, দুইটা আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম। তো বাঘ আর সিংহের মধ্যে ধরে নাও যে লড়াই হইলো, লড়াই হয়ে যে জিতে গেল সে হচ্ছে খাবারটা খাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আন্তঃপ্রজাতিক। অন্তঃপ্রজাতিক মানে কি, ধরে নাও যে 10টা বাঘ আছে, এমন খাবার খাবার আছে 5 জনের,
হ্যাঁ, বা ৯ জনের খাবার আছে। তার মানে কি একজন খাবার পাবে না। সো তাদের মধ্যে মারামারি হয়ে একজন কিন্তু মারা যাবে। মানে বিষয়টা বোঝার চেষ্টা করি। একজন খাবার পাচ্ছে না। তার মানে কি সে তো এমনিতেই আ বিলুপ্ত হয়ে যাবে, তাই কিনা? বা মারা যাবে। ক্লিয়ার? আর পরিবেশের সাথে সংগ্রাম, ধরে নাও যে খাবার যদি না পাওয়া যায়, প্রতিকূল পরিবেশ চলে আসে, ঝড়, বৃষ্টি, বন্যা। এগুলোর কারণে প্রতিকূল পরিবেশের কারণে অনেকে মারা যায়। ঠিক আছে? দুর্ভিক্ষের কারণে মারা যায়। সো এই হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম। আচ্ছা। দেন প্রকরণ বা জীবদেহে পরিবর্তন হয়। যখন এই যে সংগ্রাম হচ্ছে, সেই সময় নিজের মধ্যে প্রকরণ তৈরি হয়। হ্যাঁ, নিজের মধ্যে যেমন আচ্ছা ল্যামার্কের এই কথাটা না বলি, যাই হোক। যখন হচ্ছে এই যে সংগ্রামগুলা হচ্ছে আস্তে, আস্তে নিজের মধ্যে প্রকরণ তৈরি হচ্ছে। হ্যাঁ, বা মিউটেশন করতেছে। প্রকরণ তৈরি হচ্ছে বা কি হচ্ছে বলতো? মিউটেশন তৈরি হচ্ছে। মিউটেশন তৈরি হচ্ছে। সো এই যে পরিবর্তনের ফলে কোনো জীব হচ্ছে উন্নত হয়ে যায়। কোনো জীব হচ্ছে বেশি উন্নত হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে যে জীবটা বেশি উন্নত হচ্ছে সেই জীবটা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে এবং প্রকৃতি তাকে নির্বাচন করে দিচ্ছে যে হ্যাঁ, এই জীবটা বেশি উন্নত, তাহলে এই জীবটা হচ্ছে পৃথিবীতে এখন টিকে থাকবে। আর যেই অনুন্নত জীবগুলা তারা হচ্ছে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। যেমন ডাইনোসর। ডাইনোসর কিন্তু পৃথিবীতে একসময় ছিল। কিন্তু তারা প্রকৃতির সাথে তারা হচ্ছে প্রকরণ তৈরি করতে পারে নাই। প্রকরণ সৃষ্টি করতে পারেন বা জীবদেহের পরিবর্তন আনতে পারে নাই। ধরে নাও যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে, তারা হচ্ছে সেখানে খাপ খাওয়াইতে পারে নাই। তার মানে কি তারা মারা গেছে। যারা খাপ খাইতে পারছে তারা হচ্ছে জীবিত হয়ে গেছে। অর্থাৎ আ প্রকৃতি নির্বাচন করে দিল আসলে কে বেঁচে থাকলো, কে মারা গেল। ঠিক আছে? যারা বেঁচে আছে তারা হচ্ছে তাদেরকে নির্বাচন করলো কে? প্রকৃতি নির্বাচন করলো। ক্লিয়ার? এবং দেখা যায় যে কোনো সময় নতুন প্রজাতির উৎপত্তি হয়। ঠিক আছে? কোনো সময় এই যে বিবর্তনের ফলে দেখা যাচ্ছে যে একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতি তৈরি হয়েছে। যেমন পৃথিবীতে দেখবা যে অনেক অনুন্নত প্রজাতি আছে। তো ধারণা করা হয় যে অনুন্নত প্রজাতি থেকেই আসলে উন্নত প্রজাতিগুলো তৈরি হয় বা তৈরি হয়েছে। যেমন তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে, ১ম এর দিকে একটু পড়বা দেখবা যে আ অ্যামোনিয়া ফার্স্ট এ ছিল অ্যামোনিয়া থেকে প্রোটিন তৈরি হয়েছে, প্রোটিন থেকে একটা অ্যামিবা তৈরি হয়েছে, অ্যামিবা থেকে আস্তে, আস্তে অনেক জীব তৈরি হয়েছে। ঠিক আছে? অর্থাৎ এই যে ছোট্ট একটা জীব সেটা পরিবর্তিত হয়ে আলাদা জীবের প্রকরণ তৈরি করতেছে বা নতুন প্রজাতির উদ্ভব করতেছে। যদিও এই কথাগুলো সঠিক না, তারপরেও যেহেতু বইয়ে লেখা আছে তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে? এগুলো বিশ্বাস কইরো না। যাই হোক এগুলো হচ্ছে অনেক বিজ্ঞানী আছে যারা এই কথাগুলার বিপক্ষে। তো তোমাদের বইয়ে এই ডারউইনের কথাগুলা দেয়া আছে। তো এটা তোমার পড়তে হবে। কিছু করার নাই। ওকে? সো এই হচ্ছে ডারউইনের যে সাধারণ কথাগুলা সেগুলো হচ্ছে একটু পড়বা। ঠিক আছে? একটু পড়ে রাখবা। ওকে? সো এর মাধ্যমে কিন্তু আমাদের এই অধ্যায়টা শেষ হইল। আশা করি সবকিছু বুঝতে পেরেছ। কিছু আ টপিক হয়তোবা তোমাদের কাছে কঠিন লাগতে পারে। যদিও বেশিরভাগ টপিকই সহজ আছে। যদি কঠিন লাগে সেটা হচ্ছে আমাকে জানাইতে পারো তোমরা। আমাকে হচ্ছে মেসেজ করতে পারো বা তোমরা হচ্ছে পোস্ট করতে পারো। পোস্টের মাধ্যমে জানাইতে পারো। সো ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।